লাইভে গেছিস না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? সবাই দ্রুত জয়েন করে ফেলো। আজকে আমাদের বেসিক ম্যাথমেটিক্সের শেষ ক্লাসটা হবে। ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আমরা একটু আলোচনা করব। খুবই সামান্য আলোচনা হবে, যতটুকু তোমাদের লাগবে যে ফিজিক্সে অ্যাপ্লাই করতে যতটুকু লাগে আমি ততটুকুই শেখাবো। বিস্তারিত তোমরা ম্যাথমেটিক্সে সেকেন্ড পার্টে চ্যাপ্টার 7-এ বিস্তারিত শিখতে পারবে, অসুবিধা নেই। আচ্ছা, আমাদের সাথে চলে এসেছে আসিয়া খাতুন, আমিনুল ইসলাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা সবাই? সবাই দ্রুত জয়েন করে ফেলো। এখানে আমাদের জুমে জয়েন করে নাই কেউ এখনো? হ্যাঁ, জুমে দেখতে পাচ্ছি তাসনিয়া। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? দ্রুত জয়েন করে ফেলো সবাই। আমরা খুব দ্রুত সময়ের ভিতরেই ক্লাসটা শুরু করে দিব। টাইটেলটা লিখে ফেলি। আজকে আমাদের ক্লাস হবে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস। বাঁকা দিকে চলে গেছে লেখা। আচ্ছা, জুম লিঙ্ক কই? আচ্ছা, জুম লিঙ্ক তোমরা ইয়েতে পেয়ে যাবে, তোমাদের ওয়েব অ্যাপে জুম লিঙ্কটা দেওয়া আছে, আই গেস ওখানে পেয়ে যাবে। আচ্ছা, চলো আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, আমরা যখন কোঅর্ডিনেট জিওমেট্রি পড়েছিলাম আমাদের ক্লাসের শুরুটা করেছিলাম কিভাবে? কার্তেশীয় গুণজ সেট দিয়ে। তো আজকে আমাদের লাস্ট ক্লাসে শুরু হবে কার্তেশীয় গুণজ সেট দিয়ে। কার্তেশীয় গুণজ সেট। কার্তেশীয় আচ্ছা, কার্তেশীয় গুণজ সেট। কার্তেশীয় গুণজ সেট আমরা কি দেখছিলাম? আচ্ছা, জাস্ট হালকা করে রিভিউ করি। ধরো এই একটা সেট যদি হয়, এই সেটের ভিতর কি আছে? ধরো 1 2 3, আমাদের ফার্স্ট ক্লাসের জিনিসগুলো আরেকবার সামান্য একটু আলোচনা হবে। বি একটা সেট, এটাও ধরো এটা 1 আর 2 দেই, 1 2। তাহলে আমরা যখন এ ক্রস বি করি তখন আমরা কি পাচ্ছিলাম? এ ক্রস বি যদি করি তাহলে আমরা অনেকগুলো কি পাই? অনেকগুলো ক্রমজোড় পাই। ক্রমজোড়গুলো কেমন হবে? আচ্ছা, মোট কয়টা ক্রমজোড় থাকবে এখানে একটু কমেন্টে জানাও তো। টোটাল আমরা কয়টা ক্রমজোড় পাবো? আচ্ছা, ওয়েব অ্যাপ লিঙ্ক তোমরা এই যে গত পোস্টে দেখো, লাস্ট পোস্টটাতে ওয়েব অ্যাপ লিঙ্কটা সম্বন্ধে বিস্তারিত বলা আছে। ওখান থেকে সব কিছু তোমরা দেখতে পারবে কিভাবে অ্যাক্সেস করবে। দেখো, রিসেন্ট যে পোস্টটা আছে আমাদের ক্লাসের আগের পোস্টটাই সম্ভবত, ওখানে ডিটেলস বলা আছে। তো আজকের ক্লাসটা তুমি লাইভে করে নাও, ফেসবুক লাইভে। নেক্সট ক্লাস থেকে ওয়েব অ্যাপে করতে পারবে, সমস্যা নেই, যেহেতু আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এখানে টোটাল 6টা পদ পেলাম। এখন আমাদের অন্বয় বা রিলেশন, যেটা আমরা অলরেডি এসএসসিতে তোমরা পড়ে এসেছো। অন্বয় বা রিলেশন কি ছিল? ধরো যে কোনো দুইটা সেট দেওয়া আছে, ওই দুটা সেটের কার্তেশীয় গুণজ সেটের যে কোনো অশূন্য উপসেটকে আমরা কি বলি? অন্বয় বা রিলেশন বলি। ধরো তাহলে আমরা এখানে মোটামুটি এ ক্রস বি এর ভিতরে কয়টা আছে? মোটামুটি বলা যায় 6টা। হ্যাঁ, টোটাল 6টা উপাদান আছে। 6টা উপাদানের ভিতরে আমি ধরলাম, আমি এই উপাদানটা নিলাম, একটু অন্য কালার নিই। আমি এই উপাদান নিলাম, এই উপাদান নিলাম, এই উপাদান নিলাম, আর এই উপাদান নিলাম। এই 4টা উপাদান নিলাম, 1,1 1,2 2,1 এবং 3,1। তাহলে চলো আমরা একটা টেবিল করে ফেলি। এখানে এ সেট, এখানে বি সেট, ক্রমজোড়গুলোর টেবিল। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে ক্রমজোড়গুলোর প্রথম উপাদান কোথায় থেকে আসে?
এ সেট থেকে আসবে, ক্রমজোড়গুলোর দ্বিতীয় উপাদান কোথা থেকে আসবে, বি সেট থেকে আসবে। তাহলে আমরা যদি ক্রমজোড়গুলো এখানে সাজিয়ে ফেলি, এখানে 1 1 1 2 1 1 1 2, হ্যাঁ ঠিক আছে। তারপর আচ্ছা 1 যেহেতু একবার আসতেছে আমরা 1টা আচ্ছা লিখি আপাতত, সমস্যা নেই। এটা একটু সাইডে রেখে দিই, এখানে থাক। তাহলে তারপর 2 1 এবং 3 3 1। আচ্ছা আমরা কিন্তু চাইলে অন্য যে কোনো কম্বিনেশন নিতে পারতাম, যে এই 4টাই নিতে হবে এমন না। আমরা কিন্তু এই যে শুধু 4টা না নিয়ে 3টাও নিতে পারতাম, অথবা আমরা 2 2 অথবা 3 2 এই দুটা পদ যে বাদ দিয়েছি ওটা বাদ না দিয়ে ওগুলোকেও ইনক্লুড করতে পারতাম। 6টাও নিতে পারতাম, আমরা চাইলে 5টাও নিতে পারতাম, 2টাও নিতে পারতাম, একটা নিয়েও কিন্তু আমরা একটা অন্যয় বা রিলেশন তৈরি করতে পারতাম, অসুবিধা নেই। তাহলে দেখো যেহেতু এখানে 1 আমাদের 2বার এসেছে, তো আমরা চাচ্ছি এটা 2বার না লিখে একবারই লিখে ফেলি, শুধু একটা 1 লিখি। আর সম্পর্কগুলো আমরা অ্যারোর মাধ্যমে যদি দেখাই তাহলে কেমন আসবে, অ্যারোর মাধ্যমে যদি দেখাই, একটু অন্য কালার নেই, এই যে 1টা এই 1-এর সাথে সম্পর্ক করছে, সম্পর্ক এই যে সম্পর্ক থেকে আসলে রিলেশন বা অন্যয় শব্দটা আসছে। এটা 2 এর সাথেও সম্পর্ক করছে, এই 2টা 1-এর সাথে সম্পর্ক করছে, এই 3টা 1-এর সাপেক্ষে সম্পর্ক করছে। আচ্ছা আমরা এখানে আরেকটু কম্প্যাক্টলি লিখতে পারি, একটু আমরা এতগুলো না লিখে, যেহেতু এই পাশে শুধু 1 আর 2 এই দুটো সংখ্যায় আসছে, আমরা একটা 4টা না লিখে জাস্ট 1 আর 2 লিখে দিই, এরকম সমস্যা হবে? সমস্যা হবে না। আমরা এখানে শুধু 1 আর 2 এই দুটো জিনিসই লিখে দিই। তোমরা এই জিনিসগুলো কিন্তু এসএসসিতে দেখে পড়ে আসছো সবাই, আমি জাস্ট সামান্য একটু রিভিউ করে দিচ্ছি। তাহলে 1 এর সাথে সম্পর্ক করেছিল, 2 এর সাথে সম্পর্ক করেছিল, 2 ভিন্ন ভিন্ন কালার নিলে একে সুবিধা হবে, 2 কার সাথে, 2 আবার 1 এর সাথে, এবং এই 3টা 1 এর সাথে। আচ্ছা তোমাদের যখন এসএসসিতে তোমরা ফাংশন অন্যয় এগুলো পড়াশোনা করেছিলে, তখন আমাদের 2টা টার্ম একসাথে আসতো, কি একটা হচ্ছে অন্যয় বা রিলেশন, আর একটা হচ্ছে ফাংশন। আচ্ছা ফাংশনের বাংলা কি যেন ছিল, দেখি তো কে একজন লেখো তো। ফাংশনের বাংলা ছিল সম্ভবত কি অপেক্ষক বা এরকম কিছু, অপেক্ষক। যাই হোক আমরা টার্মের বাংলা নিয়ে মাথা না ঘামাই। আচ্ছা তাহলে বলো তো, এখানে আমরা যে রিলেশনটা দেখিয়েছি, এই রিলেশনটা কি ফাংশন হবে? এটা একটু জানাও তো, এই রিলেশনটা কি ফাংশন হবে? কি মনে হচ্ছে তোমাদের? এখানে এ এবং বি সেটের ভিতরে যে রিলেশনটা দেখিয়েছি, ধরো একটা রিলেশন আর লিখি, আর সাচ দ্যাট এ থেকে বি, এ থেকে বি একটা রিলেশন আমরা ডিফাইন করলাম, সংজ্ঞায়িত করলাম, যেখানে আমাদের এ ক্রস বি ক্রমজোড়ের প্রথম উপাদান আসছে এ থেকে এবং দ্বিতীয় উপাদান আসছে বি থেকে। আমরা সেই কার্তেশীয় গুণসেট থেকে কিছু সংখ্যক উপাদান নিয়ে এখানে একটা টেবিল তৈরি করলাম, এবং আমরা এটা এ থেকে বিতে একটা রিলেশন সংজ্ঞায়িত করলাম। তাহলে বলো তো আমরা যে রিলেশনটা এখানে দেখিয়েছি এটা কি ফাংশন হবে? হ্যাঁ, সবাই বলছো হ্যাঁ ফাংশন হবে না। কেন হবে না? আমরা ফাংশনের ডেফিনেশনে পড়েছিলাম যে আমাদের প্রথম যে সেটটা এ সেটের একটা উপাদান বি সেটের 2টা উপাদানের সাথে সম্পর্ক করতে পারবে না। যদি এ সেটের একটা উপাদান যদি বি সেটের 2টা উপাদানের সাথে সম্পর্ক করে ফেলে, তাহলে সেটাকে আমরা অন্যয় বলবো, সেটা ফাংশনের কাতারে আমরা ফেলতে পারবো না। কিন্তু দেখো এই যে যদি এরকম থাকতো, আমি এখানে একটা জিনিস মিশিয়ে দিই, ধরো যদি এই এন্ট্রিটা আমরা না নিতাম 1,2, এই এন্ট্রিটা এই উপাদানটা এ ক্রস বি এর এই যে 1,2 এই উপাদানটা যদি আমরা না নিতাম, তাহলে আমাদের যেই সম্পর্কটা আসতো এ এবং বি সেটের ভিতরে, ওটা কি ফাংশন হইতো? একটু জানাও। এই যে এখানে আমি একটা দাগ মুছে দিয়েছি, এটাকে কি ফাংশন বলবো আমরা? দেখি, হ্যাঁ লিখেছো হবে জি। আচ্ছা দেখি, হ্যাঁ এখন কিন্তু এটা ফাংশন হবে। তাহলে আমরা ফাংশনের ডেফিনেশনে কি পড়েছিলাম? হ্যাঁ এখন এটা ফাংশন হবে, হ্যাঁ সবাই ঠিক উত্তর দিয়েছো। তাহলে তোমাদের সবার মনে আছে দেখতেছি, হ্যাঁ আচ্ছা তোমরা যে মনে আছে কিনা ওটা চেক করার জন্য আমি এই জিনিসগুলো আবার নিয়ে আসছি আর কি, যে যদি অনেকে হয়তো ভুলে যেতে পারো, কারণ এসএসসির পর অনেক সময় পার হয়ে গিয়েছে। আচ্ছা তাহলে আমরা ফাংশন এবং অন্যয়ের ডেফিনেশনটা একটু দেখি, একটু বই থেকে একটু কালেক্ট করি বিষয়টা। আচ্ছা অন্যয়ের ক্ষেত্রে আমরা বলবো যে
দুটা সেট এ এবং বি যদি দুটা সেট হয় তাহলে তাদের কার্তেশীয় গুণজ সেটের যে কোনো একটা অশূন্য উপসেটকে আমরা বলবো অন্বয় বা রিলেশন। এবং ফাংশন কখন বলবো? ফাংশন বলবো এটা চলকের সাহায্যে দিলে অবশ্য বেশি ভালো হতো। ফাংশন কখন বলবো আমরা? যখন এ সেটের উপাদান বি সেটের একটি এবং কেবলমাত্র একটি উপাদানের সাথে সম্পর্ক করতে পারবে। কিন্তু বি সেটের একটা উপাদান এ সেটের দুইটা বা দুই বা ততোধিক উপাদানের সাথে সম্পর্ক করতে পারে, সেটা ফাংশনের ডেফিনেশনে কোনো প্রভাব ফেলবে না। কিন্তু স্ট্রিক্টলি মেনটেন করতে হবে যে এ সেট মানে প্রথমে যে সেটটা থাকবে এ সেটের যে কোনো একটা উপাদান বি সেটের মাল্টিপল উপাদানের সাথে যেন সম্পর্ক করতে না পারে। আচ্ছা, আশা করি ডেফিনেশনটা ক্লিয়ার। ধরো এটাকে যদি আমরা এভাবে প্রকাশ করি, ধরো এভাবে আমরা লিখি না, y ইকুয়ালস টু এফ অফ এক্স। ওয়াই হচ্ছে এক্সের একটা ফাংশন। আমরা কি করব? এখানে এক্সের বিভিন্ন ভ্যালু ইনপুট দিব এবং ওয়াইয়ের বিভিন্ন ভ্যালু আউটপুট হিসেবে পাবো। তোমাদের ইমন ভাই যখন ফাংশন অ্যান্ড গ্রাফস ক্লাসটা নিয়েছিল তখন সম্ভবত বলেছিল যে ফাংশন কেমন? ফাংশন একটা মেশিনের মতো, যে মেশিন আমরা কিছু একটা ইনপুট দিচ্ছি এবং সেই মেশিন থেকে কিছু একটা আউটপুট পাচ্ছি। ওই মেশিনটাই হচ্ছে আমাদের এই যে এফ ফাংশনটা। কার ফাংশন? ইনপুটের ফাংশন। আচ্ছা, তাহলে y ইকুয়ালস টু এফ অফ এক্স, এখানে x এর ভ্যালুর জন্য যদি আমরা y এর একটি এবং কেবলমাত্র একটি উপাদান সংশ্লিষ্টতা পাই তাহলে আমরা সেটাকে ফাংশন বলবো। যদি x এর একটা উপাদান y এর দুই বা ততোধিক উপাদানের সাথে সম্পর্ক করে তখন আমরা সেটাকে ফাংশন বলবো না। আচ্ছা, দেখি আমি একটু আরেকটা স্লাইডে চলে যাই। যেমন ধরো এটা একটা ফাংশন, ধরো এটা y ইকুয়ালস টু এফ অফ এক্স, এটা ফাংশনটা হচ্ছে প্লাস মাইনাস, আচ্ছা এটা বাদ দিই, এক্স স্কোয়ার, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। বলো তো এটা কি ফাংশন হবে? আচ্ছা, এখানে আমি একটু ফাংশন অবশ্য ডোমেন রেঞ্জ সংজ্ঞায়িত করা উচিত। এটার ডোমেন কিভাবে লিখবো? এটার ডোমেন এক্স বিলংস টু আর, মানে এটার ডোমেন হচ্ছে সকল বাস্তব সংখ্যা। তাহলে এবং এটার কোডোমেন, আচ্ছা কোডোমেন কোনটা? কোডোমেন বলো তো কোনটা? কোডোমেন হচ্ছে ওই যে আমাদের সেকেন্ড যে সেটটা নিয়েছিলাম ওইটা হচ্ছে কোডোমেন, যেটা ছিল বি। তাহলে আমাদের ডোমেন, এই যে গত স্লাইডে যদি চলে যায় আগের স্লাইডটাতে, এই যে এটাকে বলবো আমরা ডোমেন এবং বিটাকে বলবো আমরা কোডোমেন। বিটাকে বলবো কোডোমেন, মানে বি সেটের ভিতর যা যা আছে সব কিছুকে আমরা বলবো কোডোমেন। কোনগুলো? এই যে 1, 2, এই দুটো হচ্ছে কোডোমেন। আর রেঞ্জ কোনগুলোকে বলবো? রেঞ্জ হচ্ছে এ সেটের, এই যে এই ফাংশনটা দেখি, এখানে কিন্তু এই যে এই দুই উপাদানটা এ সেটের কোনো সদস্যের সাথে সম্পর্ক করে নাই। কিন্তু দেখো 1 এর জন্য এ সেটে কিছু উপাদান আছে যারা ফাংশনটার মাধ্যমে এই যে বি সেটের উপাদানগুলোকে অ্যাক্সেস করছে। তাহলে কি হলো? বি সেটের 1 উপাদানটা এ সেটের কোনো না কোনো উপাদানের প্রতিচ্ছবি, কিন্তু 2 উপাদানটা এ সেটের কোনো উপাদানের প্রতিচ্ছবি নয়। তাহলে আমরা এই যে যেই সদস্যগুলোর প্রথম সেটের কোনো না কোনো উপাদানের প্রতিচ্ছবি হচ্ছে সেগুলোর সেটকে আমরা বলবো রেঞ্জ। এই রেঞ্জের ভিতর কে ইনক্লুড হবে না? রেঞ্জের ভিতর 2 ইনক্লুড হবে না, 2 রেঞ্জে থাকবে না। কিন্তু কোডোমেন যখন আমরা বলবো, কোডোমেনের ভিতর কিন্তু 1, 2 দুইটা ইনক্লুডেড। এটা ক্লিয়ার? এতটুকু তোমরা সবাই শিখে এসেছো, তো আশা করি কারো সমস্যা হওয়ার কথা না। সবাই এতটুকু ক্লিয়ার? একটু জানাও। হ্যাঁ, এতটুকু সবাই পড়ে এসেছো, তো আশা করি সমস্যার কথা না। আচ্ছা, তাহলে পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, ধরো এটা হচ্ছে একটা ফাংশন যেটা ডোমেন হচ্ছে আর এবং কোডোমেন, এটাও আমি বলে দিলাম, এটা হচ্ছে তোমার বাস্তব সংখ্যার সেট আর। তাহলে এখানে এটা তো একটা ফাংশন হবে কি বলো তো? আমরা যদি কিছু উপাদান নেই, ধরো এক্স এর ভ্যালু এখানে এফ অফ এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু যদি 1 নেই তাহলে কত পাবো? তাহলে পাবো 1। যদি 2 নেই তাহলে কত পাবো? তাহলে পাবো 4। যদি -1 নেই তাহলে পাবো 1। আচ্ছা, 1 যেহেতু একবার লিখছি তো 1 আবার না লিখি, -2 যখন নিব তখনও পাবো 4। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো তো, এই যে 1 এর সাথে সম্পর্ক করছে, -1 এও 1 এর সাথে সম্পর্ক করছে, 2 কার সাথে সম্পর্ক করছে? 4 এর সাথে, -2 4 এর সাথে সম্পর্ক করছে। এটা কি ফাংশন বলবো? এটাকে কি আমরা ফাংশন বলবো? হ্যাঁ, এটাকে আমরা ফাংশন বলবো না?
হ্যাঁ এটাকে ফাংশন বলবো, কারণ দেখো এই যে কেন ফাংশন বলবো, কারণ এই যে এক্স সেটের প্রত্যেকটা উপাদানেরই কোনো না কোনো প্রতিচ্ছবি আছে এবং কোনো উপাদান এফ অফ এক্স মানে এই সেটের মাল্টিপল উপাদানের সাথে সম্পর্ক করে নাই। আচ্ছা তাহলে এক কাজ করি, তোমরা ইনভার্স ফাংশন সম্বন্ধেও আইডিয়া, এটা একটা ফাংশন, আগে লিখি এটা ফাংশন, এটা একটা ফাংশন হবে, ঠিক আছে, এটা একটা ফাংশন, ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা দেখি, তোমরা সবাই ইনভার্স ফাংশন সম্বন্ধে আইডিয়া সবার আছে আশা করি। ইনভার্স ফাংশন কি, যে এই ফাংশনে এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে ডোমেন, আর আমরা ধরে নিলাম যে রেঞ্জ আর কোডোমেন সমান, এর পাশেটাকে আমরা বলতেছি রেঞ্জ। আচ্ছা রেঞ্জ আর কোডোমেন কখন সমান হয় এটা তোমরা জানো না? দেখি তো একটু বলো তো কমেন্টে, রেঞ্জ আর কোডোমেন এই দুটা জিনিস কখন সমান হয়? হ্যাঁ সার্বিক একজন লিখছো, হ্যাঁ অন টু ফাংশন। রেঞ্জ আর কোডোমেন কখন সময় হবে, যখন ফাংশনটা হবে একটা অন টু ফাংশন হবে, অন টু ফাংশন। অন টু ফাংশন আবার কি জিনিস? অন টু ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেখানে আমাদের যে সেকেন্ড বি সেটটা ছিল, বি সেটের যতগুলো উপাদান আছে এই উপাদানগুলো এই সেটের কোনো না কোনো উপাদানের প্রতিচ্ছবি হবেই। যেমন দেখো আমাদের উদাহরণে 2 একটা সংখ্যা ছিল যেটা এ সেটের কোনো উপাদানের প্রতিচ্ছবি ছিল না, এমন কেস হবে না। বি সেটের যত উপাদান আছে সবগুলো উপাদান এ সেটের কোনো না কোনো উপাদানের প্রতিচ্ছবি হবে। যদি এরকম কেস হয় তাহলে আমরা ওকে বলবো একটা অন টু ফাংশন, বা এটাকে সম্ভবত সার্বিক ফাংশনও বলে নাকি সম্ভবত, বা অন টু ফাংশন। আর আরেকটা শব্দ ছিল এক এক ফাংশন, এক এক ফাংশন বা ওয়ান ওয়ান ফাংশন। এক এক ফাংশন কাকে বলবো? এক এক ফাংশন, এক এক ফাংশন বা ওয়ান ওয়ান ফাংশন। এক এক ফাংশন বা ওয়ান ওয়ান ফাংশন। ওয়ান ওয়ান ফাংশন কখন বলবো আমরা? আচ্ছা এক এক ফাংশন বলবো যখন আমাদের এই যে প্রথম সেটটা এ সেটের প্রত্যেকটা উপাদানের জন্য বি সেটের একটি এবং কেবলমাত্র একটি উপাদান সংশ্লিষ্ট থাকবে। দেখো আমাদের আগের উদাহরণে যদি আমরা চলে যাই, আগের উদাহরণটা কোথায় গেল? হ্যাঁ এখানে দেখো তো, বলো তো এটা কি এক এক ফাংশন হবে? আমি যেখানে যে ফাংশনটা ড্র করেছি এটা কি এক এক ফাংশন হবে? হ্যাঁ প্রত্যেকটির সাথে সম্পর্ক যুক্ত থাকবে, একটা সম্পর্ক থাকবে। হ্যাঁ এটা কিন্তু এক এক ফাংশন না, দেখি তো। হ্যাঁ ঠিক বলেছো সবাই, এটা এক এক ফাংশন হবে না। কারণ কি? কারণ আচ্ছা দেখি এক এক ফাংশন, আচ্ছা এটা তো এক এক ফাংশন হবে সম্ভবত, তাই না? এই যে 1 শুধুমাত্র একটার সাথে সম্পর্ক করছে, নাকি ভুলে গেলাম নাকি? দেখি তো, 1 1 এর সাথে সম্পর্ক করছে, 2 1 এর সাথে সম্পর্ক করেছে, 3 1 এর সাথে সম্পর্ক করছে, ঠিক আছে, কিন্তু তো এটা অন টু ফাংশন হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব একটি এবং কেবলমাত্র একটি অনন্য সেট হতে হবে। এই যে 1 এর সাথে অনেকগুলো এন্ট্রি সম্পর্ক করছে 2 3, এটা হওয়া যাবে না। 1 এর সাথে সব কেবলমাত্র একটি সংশ্লিষ্ট থাকতে হবে। লেট মি চেক। হ্যাঁ ঠিক আছে, এ সেটের প্রত্যেকটা উপাদান বি সেটের এক একটা ইউনিক উপাদানের সাথে সংশ্লিষ্ট হতে হবে। এখানে দেখো এই যে 2 1 এর সাথে সম্পর্ক করেছে, 3ও 1 এর সাথে সম্পর্ক করেছে, তাহলে এই দুইটার প্রতিচ্ছবি একই হয়ে গেল না? এটা হওয়া যাবে না, প্রত্যেকটার সাথে আলাদা আলাদা হতে হবে। যদি এরকম হইতো 1 1 এর সাথে সম্পর্ক করছে, 2 ধরো 5 এর সাথে সম্পর্ক করলো, 3 ধরো 6 এর সাথে সম্পর্ক করতো, তাহলে এটাকে আমরা এক এক ফাংশন বলতাম। আচ্ছা তা আমাদের উদাহরণে চলে আসি। আচ্ছা আমাদের উদাহরণে এই যে উদাহরণটা আমরা এখানে দিলাম, y = f of x = x², এখানে x এর ভ্যালু আমরা নিলাম কয়েকটা, 1 - 1 2 - 2। এটা কি এক এক ফাংশন? বলো তো এটা কি এক এক ফাংশন হবে না? এটা এক এক ফাংশন হবে না, এটা এক এক ফাংশন হবে না। এটা কি অন টু ফাংশন বলা যাবে বলো তো?
এখানে যে 4টা উপাদান আমি নিছি 4টার জন্যই বলো, এটা কি অন টু ফাংশন বলবো? হ্যাঁ, অন টু ফাংশন আমরা বলতে পারবো। আচ্ছা, আমরা মোটামুটি এখন তাহলে এক এক ফাংশন, অন টু ফাংশন, অন্যয় বা রিলেশন ফাংশন, এই বিষয়গুলো সম্বন্ধে আমাদের আইডিয়া ছিল এবং আশা করছি সবার এখনও মোটামুটি ক্লিয়ার ধারণা আছে। আচ্ছা, এটা অন টু ফাংশন বলতে পারবো, এটা অন টু। এখানে আমি যে কয়টা ভুক্তি আঁকাইছি সেখান থেকে আমরা অন টু ফাংশন বলতে পারি। আচ্ছা, তোমরা তাহলে এখন আরেকটা বিষয়ে চলে আসি। আমরা ইনভার্স ফাংশন পড়েছিলাম। ধরো এটা একটা ফাংশন y equals to f of x equals to x minus 2 divided by x minus 3। এটার আমরা ইনভার্স ফাংশন কীভাবে বের করছি যে y equals to, যেহেতু y কে আমাদের x এর মাধ্যমে এক্সপ্রেস করা আছে, আমরা করতাম কি x কেই y এর মাধ্যমে প্রকাশ করতাম। তাহলে y equals to কি লিখি, যদি লিখে ফেলি x minus 2 divided by x minus 3, দেখি আমরা আর গুণ যদি করে ফেলি xy minus 3y equals to x minus 2। এটা তোমরা করে এসেছো এগুলো সব। তাহলে xy minus x equals to 3y minus 2। তাহলে এখানে যদি xটা সলভ করে ফেলি 3y minus 2 divided by y minus 1। এই যে এখানে কিন্তু সহজে করা যেত, এই যে 3টা সম্ভবত এখানে চলে যায় এবং x এর সহগটা এখানে চলে আসে। তোমরা হয়তো 9 10 এগুলো করে এসেছো সবাই। তাহলে x equals to কি পেলাম আমরা 3y minus 2 divided by y minus 1। তাহলে আমরা কি y equals to যদি f of x হয়, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি x equals to f inverse y। তাহলে x equals to যদি f inverse y বসাই দিই, f inverse y, তাহলে কি 3y minus 2 divided by y minus 1। এগুলো সবাই জানো না? আমরা চাইলে কিন্তু এই যে কোথায় গেল, আমরা চাইলে এখন এই y চলকটাকে রিপ্লেস করে x দিয়ে লিখতে পারি, অসুবিধা নেই, যেহেতু আমরা x চলকটাই বেশি ব্যবহার করি ফাংশন প্রকাশ করতে। তাহলে 3x minus 2 divided by x minus 2। এগুলো সবাই মোটামুটি আমরা জেনে এসেছি। তাহলে আমাদের যে ফাংশনটা ছিল একটু আগে, কোন ফাংশনটা ছিল y equals to f of x equals to x squared। তাহলে এটার জন্য যদি আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বের করতে চাই, কিভাবে বের করব? একইভাবে এটার মতো করে ক্যালকুলেশন করব, y equals to x squared। তাহলে x equals to কি লিখব প্লাস মাইনাস রুট ওভার y, অথবা কিভাবে লিখতে পারি f ইনভার্স y equals to প্লাস মাইনাস রুট ওভার y, অথবা এখন যদি আমরা x দিয়ে রিপ্লেস করে দিই চলকটা প্লাস মাইনাস রুট ওভার x। এখন দেখি আমরা বিপরীত ফাংশনটা নিয়ে একটু ডিসকাস করি। চলো, আমরা এখানে কি পেয়েছিলাম তাহলে f ইনভার্স x ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার x। এখন আমরা কিছু ভ্যালু নেই, আমাদের বিপরীত ফাংশন যখন হয়ে যাবে তখন আমাদের মেইন ফাংশন সোজা কথা f of x ফাংশন যেটা ছিল, f of x ফাংশনের যেটা ডোমেন ছিল বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে সেটা হবে রেঞ্জ, আর যেটা f of x ফাংশনের রেঞ্জ ছিল সেটা বিপরীত ফাংশনের হয়ে যাবে ডোমেন। তাহলে এখন আমরা কিছু ভ্যালু নেই, ধরো কি ভ্যালু নেব, x এর কিছু ভ্যালু নেই এবং f ইনভার্স x এর কিছু ভ্যালু নেই। ধরো আমরা x এর ভ্যালু যদি 1 দিই তাহলে কত আসবে, x এর ভ্যালু যদি 1 নেই তাহলে বলো তো f ইনভার্স x এর ভ্যালু কত আসবে, কত আসবে একটু জানাও। কত আসবে? হ্যাঁ, প্লাস মাইনাস 1, হ্যাঁ দুইটা ভ্যালু আসবে। তাহলে আমরা এভাবে দুইটা লিখে দিই, মাইনাস 1 একটা জিনিস থাকবে, 1ও থাকবে। x এর ভ্যালু যদি আমি 4 নেই তাহলে কত আসবে, তাহলে আসবে -2 আসবে এবং +2 আসবে। তাহলে আমরা সম্পর্কগুলো যদি অ্যারোর মাধ্যমে দেখাই তাহলে কি হবে, এটা 1 এর সাথে সম্পর্ক করতেছে, -1 দুইটার সাথেই, 4 -2 সাথে সম্পর্ক করবে এবং 2 সাথে সম্পর্ক করবে, তাই না? তাহলে বলো তো এটাকে কি আমরা ফাংশন বলবো? ইজ ইট এ ফাংশন? ইজ ইট এ ফাংশন? এটাকে কি আমরা ফাংশন বলবো? না, এটাকে আমরা ফাংশন বলবো না। কারণ কি? কারণ আমাদের
এই যে এক্স প্রথম উপাদানগুলো সোজা কথা ডোমেনের সদস্যগুলো আমাদের রেঞ্জের মাল্টিপল সদস্যের সাথে সম্পর্ক করেছে, 1 সম্পর্ক করেছে, -1 1 দুইটার সাথে, সেজন্য আমরা এটাকে ফাংশন বলবো না। আচ্ছা, এখন কোনো একটা ফাংশনের বিপরীত ফাংশন, সোজা কথা কোনো একটা ফাংশনের বিপরীত অন্বয় বলি আমি, কোনো একটা ফাংশনের বিপরীত অন্বয়কে আমি ফাংশন বলবো কি বলবো না, এটা একটা বোঝার একটা সুন্দর একটা নিয়ম আছে। নিয়মটা মনে আছে তোমাদের? এই জন্য মেইন ফাংশনের পর কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে হয় মেইন ফাংশনের, একটু বলো তো কখন একটা ফাংশনের বিপরীত ফাংশন থাকে? এটা তোমরা সম্ভবত 9 10-এ পড়ে এসেছো, একটু জানাও একটা ফাংশনের কখন আমরা বিপরীত ফাংশন পাবো। সবাই কি ভুলে গেছো? একটু জানাও একটা ফাংশনের আমরা কখন বিপরীত ফাংশন পাবো। আচ্ছা, 1 1 অ্যান্ড অনটু ফাংশন, হ্যাঁ একজন লিখেছো। না 1 1 ফাংশন না, দেখো আমাদের ফাংশনটা কিন্তু 1 1 ছিল কিনা দেখি তো, ওয়েট, আমাদের এই ফাংশনটা না 1 1 ছিল না। আচ্ছা তাহলে আমি বলে দিই, আমাদের একটা ফাংশনের বিপরীত ফাংশন এক্সিস্ট করবে তখনই যখন ফাংশনটা একই সাথে 1 1 এবং অনটু ফাংশন হবে, একই সাথে 1 1 এবং অনটু ফাংশন হবে। দেখো আমাদের যে এই ফাংশনটা আছে y = f of x = x², এই ফাংশনটা এক এক ফাংশন ছিল, এক এক ফাংশন ছিল না, কারণ আমাদের ডোমেনের প্রত্যেক সদস্যের জন্য ইউনিক প্রতিচ্ছবি আমরা পাইনি, কারণ 1 এর জন্য 1 পাইছি, -1 এর জন্য 1 পাইছি, সেজন্য ইউনিক ছিল না, 1 দুইজনের সাথে এখানে সম্পর্ক করে ফেলছে। কিন্তু আবার এই ফাংশনটা অনটু ফাংশন ছিল। তাহলে এখন তোমাদের কাছে একটা কোশ্চেন করি, আচ্ছা এইটুকু ক্লিয়ার? এটা কেন ইনভার্স ফাংশন কোথায় গেল? এই ফাংশনটা কেন ফাংশন হয় নাই, সোজা কথা একটু ক্লিয়ারলি বলি, যে আমাদের f of x ফাংশন, এটা যে বিপরীত অন্যটা f ইনভার্স x, এটা কেন ফাংশন হয়নি এটুকু ক্লিয়ার? আর কখন একটা ফাংশনের বিপরীত ফাংশন থাকবে এই জিনিসটুকু ক্লিয়ার হয়েছে সবার? এটা কিন্তু তোমরা পড়ে এসেছো সবাই। আচ্ছা হ্যাঁ, এটুকু ক্লিয়ার হওয়ার কথা সবার। আচ্ছা তোমাদের জন্য এখন একটা চিন্তা করার একটা কিছু দিয়ে দিই। আচ্ছা দেখি আগে নিজে একটু চিন্তা করি। ঠিক আছে, তাহলে একটা নিউ স্লাইড নিয়ে নিচ্ছি। তাহলে এবার তোমাদের উদ্দেশ্যে একটা কোয়েশ্চেন আমি দিই। ধরো y = f of x = x²। আমরা কি দেখলাম? এটা ছিল, এটার বিপরীত ফাংশনটা একটা ফাংশন ছিল না, এটা বিপরীত অন্যয় ফাংশন ছিল না। এটা আমরা ডোমেন কি দিয়ে প্রকাশ করেছিলাম? এটা ডোমেন x belongs to R দিয়েছিলাম আমরা, এবং আচ্ছা আমি সরাসরি রেঞ্জ শব্দটাই ব্যবহার করছি, এবং এটা রেঞ্জ y, এটাও belongs to R। তাহলে বলো তো আমরা কি করলে এটার বিপরীত যে অন্যয়টা এসেছিল, বিপরীত অন্যয়টা কি ছিল? f ইনভার্স x। আমরা কি শর্তারোপ করলে এই f ইনভার্স x কে একটা ফাংশন বানাতে পারবো? এটা একটু চিন্তা করো। আচ্ছা ফাংশন বিপরীত ফাংশন হবে, এটা একটু রিপিট করতে বলছে একজন। আচ্ছা তোমরা 9 10-এ পড়ে এসেছো যে একটা ফাংশনের বিপরীত ফাংশন কখন এক্সিস্ট করে? যখন ফাংশনটা একই সাথে এক এক ফাংশন এবং একই সাথে অনটু ফাংশন হয়। কারণ দেখো যদি এক এক ফাংশন না হয়, ধরলাম এটা এক এক ফাংশন না, 1 2 3 তিনটা উপাদান আছে, এখানে সাথে 1 আর 2, এক এক ফাংশন যদি না হয় তাহলে এরকম একটা কেস হবে। দেখো এটা কিন্তু অনটু ফাংশন বলবো, কারণ আমাদের এখানকার প্রত্যেক সদস্যের সাথে আমাদের ডোমেনের এক একটা সদস্য সম্পর্কিত আছে, কিন্তু আমাদের ডোমেনের প্রত্যেক সদস্যের জন্য ইউনিক প্রতিচ্ছবি আমরা পাচ্ছি না। তাহলে যখন আমরা ইনভার্স ফাংশনে কি হয়, প্রথম ফাংশনে যা ডোমেন ছিল দ্বিতীয় ফাংশনে সেটা রেঞ্জ হয়ে যায়, দ্বিতীয় ফাংশনে যেটা কথা একটু ক্লিয়ার করে দাও, f of x, একটু স্লোলি বলতে হবে, বেশি তাড়াতাড়ি বললে কথা আউলায় যাচ্ছে বারবার। আচ্ছা যখন আমরা f of x থেকে f ইনভার্স x করব,
তখন এফ অফ এক্স ফাংশনের যেটা ডোমেন ছিল এফ ইনভার্স এক্স ফাংশনে সেটা হবে রেঞ্জ, এফ অফ এক্স ফাংশনে যেটা রেঞ্জ ছিল এফ ইনভার্স এক্স ফাংশনে সেটা হবে ডোমেন। তাহলে তখন কি এই যে এই সেট দুটো উল্টায় যাবে না? এখন যদি এ থেকে বিতে সেট হয় ফাংশনটা হয় তখন কি বি টু এ হবে না, এরকম হয়ে যাবে না? তখন এটাকে আমরা ডোমেন বলবো, এটাকে ডোমেন বলবো, এটাকে রেঞ্জ বলবো, এটাকে বলবো রেঞ্জ। তখন অ্যারোর দিকগুলো কি হয়ে যাবে? অ্যারোর দিকগুলো উল্টায় যাবে না? অ্যারোর দিকগুলো উল্টায় যাবে না? এই যে তখন দেখো এই ওয়ান তখন দুইটা উপাদানের সাথে সম্পর্কিত হয়ে ফেলতেছে। তাহলে কি তখন আর ফাংশন, তখন আমরা ওটাকে বলবো না, কারণ কি আমরা জানি ডোমেনের একটা সদস্য মাল্টিপল সদস্যের সাথে সম্পর্ক করতে পারবে না। এটা আশা করি সবার ক্লিয়ার হওয়ার কথা, কারণ এটা তোমরা অলরেডি পড়ে এসেছো, এটা কিন্তু নতুন করে বলার কিছু ছিল না। আচ্ছা, এখন আমরা মেইন আলোচনায় চলে আসি। আচ্ছা বলো, হ্যাঁ তোমাদের কাছে যে কোয়েশ্চেনটা করেছিলাম যে এই ফাংশনের আমরা চাচ্ছি এই ফাংশনের যে বিপরীত অন্যটা ছিল ওটাকেও ফাংশন বলতে চাচ্ছি আমরা, সেজন্য আমাদের এফ অফ এক্স ফাংশনে কী মডিফিকেশন করতে হবে? এই ডোমেন রেঞ্জ এই জায়গাতে চিন্তা করো, কী মডিফিকেশন করলে আমরা এফ অফ এক্স ফাংশনের যে বিপরীত অন্যটা আছে এফ ইনভার্স এক্স ওটাকেও একটা ফাংশন বলতে পারবো। হ্যাঁ, আমরা রেঞ্জটাকে, সোজা কথা না, রেঞ্জ না, ডোমেনটাকে সংকুচিত করতে চাচ্ছি। ডোমেনটাকে সংকুচিত করতে চাচ্ছি কিভাবে? ডোমেনটাকে যদি আমরা এক্স বিলংস টু আর সকল বাস্তব সংখ্যা না করে এক্স বিলংস টু আর প্লাস করে দিই, সোজা কথা এটাকে যদি আমি এভাবে লিখি এক্স বিলংস টু, তোমরা ব্যবধির সাথে আশা করি সবাই পরিচিত আছে, 0 থেকে ইনফিনিটি এরকম করে দিলাম, ইনফিনিটির সাথে তো আর থার্ড ব্র্যাকেট যাবে না, এভাবে। হ্যাঁ, এটা যদি করে দিই তাহলে কি হবে? তাহলে আমরা তার একটু চিন্তা করি। হ্যাঁ ঠিক আছে, এটা যদি আমরা করি তাহলে এবার আমরা যদি টেবিলগুলো বানাই, ডোমেন, এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে এখানে রেঞ্জ। এবার যদি আমি টেবিলগুলো বানাই ফেলি, ধরো এখন কিন্তু দেখো আমরা -1, -2 এই সংখ্যাগুলো নিতে পারবো না, -3, -4 এই সংখ্যাগুলো পাবো না, অথবা -4.5 এই সংখ্যাগুলো কেন পাবো না? কারণ আমাদের ডোমেন কি? ডোমেন হচ্ছে সংখ্যারেখার, এই যে আমাদের সংখ্যারেখার কোন সদস্যগুলো 0 থেকে আমাদের পজিটিভ দিকে যত সংখ্যা আছে সবগুলা, সোজা কথা এই পার্টটা কাভার করতেছে, এই পার্টটা কাভার করতেছে, এর বাইরের পার্টগুলো কাভার করবে না। সোজা কথা বাইরের পার্টগুলো কি চাই? এগুলো না, এগুলো সংখ্যা আমাদের ডোমেনে ইনক্লুডেড নেই, তাহলে আমরা এই যে এই -1, -2 এগুলো নিতে পারবো না। এখন যদি আমরা টেবিল বানাই কয়েকটা সংখ্যা নিয়ে, ধরো 1, 2, তারপরে কত ধরবো 3, এই 3টা টার্ম নিলাম, তাহলে এদের জন্য রেঞ্জ কত হবে? 1 এর জন্য অবভিয়াসলি 1 পাবো, 2 এর জন্য পাবো 4, যেটা অবশ্যই বাস্তব সংখ্যার ভিতরে থাকবে, তারপর 3 এর জন্য কত পাবো? 3 এর জন্য 9 পাবো। এখন যদি এই ফাংশনের বিপরীত ফাংশনটা আমি নেই, যেটা কত হবে? এফ ইনভার্স এক্স ইকুয়ালস টু, এখন কি আমরা +-√x লিখবো? এই ফাংশনের রেঞ্জ কত? এফ ইনভার্স এক্স ফাংশনে যেটা রেঞ্জ, এটা রেঞ্জ ইকুয়ালস টু ডোমেন অফ এফ অফ এক্স। এফ ইনভার্স ফাংশনের যেটা রেঞ্জ সেটা হচ্ছে আমাদের এফ অফ এক্স ফাংশনের ডোমেন। কিন্তু এফ অফ এক্স ফাংশনের ডোমেনে কি আমাদের নেগেটিভ কোনো সংখ্যা ইনক্লুডেড আছে? ওখানে কি আমাদের নেগেটিভ কোনো সংখ্যা ইনক্লুডেড আছে? যেহেতু এখানে কোনো নেগেটিভ সংখ্যা আমাদের ইনক্লুডেড নাই, সেহেতু আমরা এখানে +- সাইনটা দিব না, অনলি প্লাস, শুধুমাত্র পজিটিভ সংখ্যাগুলো নিতে পারবো, নেগেটিভ সংখ্যাগুলো নিতে পারবো না। তাহলে এটাকে আমরা শুধু √x লিখবো, বা আমি একটু স্পেশালি প্লাস দিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের, এটা প্লাস।
তাহলে এখন যদি আমি টেবিল বানাই যে এটার ডোমেন কত, এটার ডোমেন এবং রেঞ্জ, কিছু কিছু আমরা সংখ্যা নিব, সবগুলো তো আমরা নিতে পারবো না, অনেকগুলো আছে, সবগুলো নিয়ে টেবিল করলে অনেক বড় হয়ে যাবে। তাহলে এখানে আমরা যদি এখন এটার ডোমেন কত হবে, এটার ডোমেন হচ্ছে, আমরা চাইলে কিন্তু রেঞ্জটাকেও একটু সংকুচিত করে দিলে মনে হয় সুবিধা হতো, কারণ এটার রেঞ্জ, এটার যেটা রেঞ্জ এটা হচ্ছে এফ ইনভার্সের ডোমেন, এটা হচ্ছে এফ ইনভার্স এক্স এর ডোমেন। এটা হচ্ছে এফ ইনভার্স এক্স এর ডোমেন। তাহলে এফ ইনভার্স এক্স এর ডোমেন যদি এটা হয়, তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা যদি -1 বসাই তাহলে কিন্তু এখানে আবার কোনো প্রতিচ্ছবি পাবো না, তখন এটা একটা কি ওটা বলে কমপ্লেক্স নাম্বার চলে আসবে, √(-1), এটা তো আর কোনো ভ্যালু দিবে না, কোনো ভ্যালু দিবে, এটা তো সংজ্ঞায়িত না। বাস্তব সংখ্যা বা ফাংশনের আলোচনায় √(-1) এটার তো কোনো ভ্যালু নাই, আমরা আপাতত জানি না এটা কোনো ভ্যালু আছে কিনা। তাহলে আমরা কাজ করি, ওয়াইটাকেও একটু চেঞ্জ করে দিই, ওয়াইটাকেও একটু চেঞ্জ করে দিই, এটাও ওয়াই বিলংস টু, এটা চেঞ্জ করে কি লিখবো, এটাও ধরো আমি 0 থেকে ইনফিনিটি দিয়ে দিলাম, তাহলে হয়তো আমাদের জন্য একটু সুবিধা হবে। তাহলে আমরা এখানে ডোমেন -1 বসাতে পারবো না, কারণ এই যে এটার যে রেঞ্জ, সরি এটার যে রেঞ্জ সেটা হবে আমাদের এফ ইনভার্স এক্স এর ডোমেন। তাহলে ডোমেনে কি কি সংখ্যা আছে, সংখ্যা রেখার পজিটিভ পাশে যতগুলো সংখ্যা আছে সেগুলো আছে, ধরে নিলাম আমরা 1 ধরলাম, 2 ধরলাম, 3 ধরলাম, 9 ধরলাম। তাহলে রেঞ্জ কত কত আসবে, আমরা এই যে এখানে বসাই দিব, এখানে বসাই দিই, এখানে যদি বসাই দিই তাহলে কি কি আসবে, 1 আসবে, √(2) আসবে, √(3) আসবে, 3 আসবে। এবার দেখো আমরা যদি অ্যারো হেডগুলো দিয়ে দিই, অ্যারো, এবার দেখো তো আমাদের বিপরীত ফাংশন হওয়ার জন্য, সোজা কথা ফাংশন হওয়ার জন্য যে শর্তগুলো ছিল, শর্তগুলো কি কি, যে আমাদের ডোমেনের প্রত্যেক উপাদান কোডোমেনের যে কোনো একটা উপাদানের সাথে সম্পর্ক করবে, দুইটা উপাদানের সাথে সম্পর্ক করতে পারবে না, ঠিক আছে না। এই যে 1 একটা উপাদানের সাথে সম্পর্ক করছে, একটু আগে আমরা কি দেখলাম যে 1 এখানে 1 এর সাথে সম্পর্ক করছিল, -1 এর সাথে সম্পর্কিত করছিল, তাহলে কি ওটাকে আমরা ফাংশন বলতে পারবো না। এখন দেখো তো এই যে কনফিগারেশন, এটা কি ফাংশন না, এই কনফিগারেশন অবশ্যই আমরা ফাংশন বলতে পারবো। হ্যাঁ, রুটের ভিতর নেগেটিভ হবে না, সেজন্য ওই যে এখানে একটু চেঞ্জ করে দিছি আমরা। ব্যবধির বদলে কি এন সেট ইউজ করা পসিবল না, হ্যাঁ চাইলে আমরা ব্যবধির বদলে, আচ্ছা না, ব্যবধির বদলে এখানে সরাসরি এন সেট দিব না, ন্যাচারাল নাম্বার, কারণ দেখো এটার ভিতরে আসলে আরও অনেক সংখ্যা আছে, এখানে আমাদের -3/2 এই সংখ্যা আছে, সরি +3/2 সংখ্যা আছে, পাই সংখ্যা আছে, তারপরে আর কি ধরো √10/9 এই সংখ্যাগুলোও আছে। এই সংখ্যাগুলো কি ভগ্নাংশ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা আছে, বা আর কি বলতে পারো মূলদ সংখ্যা আছে, সেগুলো কিন্তু এটার ভিতরে ইনক্লুডেড। তো এটাই ইকুয়ালস সরাসরি আমরা এন বলতে পারবো না, তবে আমরা চাইলে এখানে এন সেট ইউজ করতে পারবো, ন্যাচারাল নাম্বার সেট পুরোটা না, হ্যাঁ ন্যাচারাল নাম্বার সেট পুরোটাই ইউজ করতে পারবো, কারণ ওটা তো 1 থেকে শুরু, 1 2 3 4, হ্যাঁ চাইলে ওটা ইউজ করা যাবে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে দেখো আমরা এমন একটা ফাংশন y = f(x = x²), এটাকে সোজা কথা এটার বিপরীত ত্রিকোণমিতিক শব্দটা এখন উচ্চারণ করব না, এই ফাংশনটার বিপরীত ফাংশন যদি পেতে চাই তাহলে আমার এর ডোমেন রেঞ্জ এগুলোতে একটু কিছু শর্তারোপ করতে হচ্ছে, কিছু একটা শর্তারোপ করার মাধ্যমে সোজা কথা ডোমেনকে সংকুচিত করে অথবা রেঞ্জকে কোনোভাবে কিছু করে আমরা এমনভাবে ম্যানিপুলেট করলাম যেন আমাদের f(x) ফাংশন x², এই ফাংশনটারও আমরা একটা বিপরীত ফাংশন পাই, বিপরীত অন্যয় না, বিপরীত ফাংশন পাই, এরকম একটা কনফিগারেশন আমরা আগের কনফিগারেশনে দেখেছি, সেখানে বিপরীত ফাংশন এক্সিস্ট করে নাই। এখন দেখো, এখন একটু খেয়াল করে দেখবা এই ফাংশনটা কিন্তু একই সাথে এক ফাংশন এবং অনটু ফাংশন দুইটাই হয়েছে। এখন যে ডোমেইন এবং রেঞ্জ আছে এটার জন্য এটা একই সাথে এক ফাংশন, এটা একই সাথে এক ফাংশন এবং অনটু ফাংশন দুইটাই, এক ফাংশন প্লাস অনটু, একসাথে দুইটা শর্ত ফুলফিল করছে বলেই এই বিপরীত ফাংশন এক্সিস্ট করতেছে। এটা একটু তোমরা বাসায় চেক করে নিও যে এটা কেন এখন একই সাথে এক ফাংশন এবং অনটু ফাংশন হচ্ছে। আশা করি অলরেডি অনেকে বুঝতে পেরেছো যে কেন আসলে এক ফাংশন এবং অনটু ফাংশন সাইমultaneously হচ্ছে।
বুঝতে পারো না সবাই? হ্যাঁ, আলোচনা এগুলো আসলে তোমার পড়ে এসেছো, তো এগুলো আসলে নতুন কিছু খুব একটা নেই। আমি জাস্ট আগে একটু ঝালাই করে নিলাম একবার। এখন আসো আমরা আমাদের মেইন আলোচনা, যে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে এখন একটু আমরা আলোচনা শুরু করি। ধরো আমাদের যেই ত্রিকোণমিতিক ফাংশন ধরো y ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স। আচ্ছা, তোমরা যখন এই যে একটা ফাংশনের ডোমেন বের করতা, এই যে ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস টু, যে একটু আগে আমরা যেটা লিখছি এক্স মাইনাস থ্রি, বলো তো এই ফাংশনের ডোমেন কত বলতা তোমরা? যদি ডোমেনটা তোমার প্রশ্নে ডিফাইন করা না থাকতো, বা তোমাকে যদি বের করতে বলে এই ফাংশনের ডোমেন কত, কিভাবে বের করতা বলো তো একটু? কিভাবে বের করতে এই ফাংশনের ডোমেন? হ্যাঁ, যে এক্স মাইনাস থ্রি নট ইকুয়াল জিরো। কারণ কি, ফাংশনটা যদি সংজ্ঞায়িত যে আমাদের আনডিফাইন্ড এবং ইনডিটারমিনেট ফর্মস এর নামে একটা ভিডিও ইউটিউবে আপলোড করেছিলাম এবং তোমাদের সবাইকে দেখতে বলেছিলাম, লিঙ্ক আমি সম্ভবত দিয়ে দিয়েছিলাম। সেখানে ছিল কি, হর শূন্য হওয়া যাবে না, এক্স মাইনাস থ্রি ডাজন্ট ইকুয়ালস টু জিরো, এটা জিরো হওয়া যাবে না। তাহলে এক্স কি, এক্সের মান নট ইকুয়ালস টু থ্রি হওয়া যাবে না। তাহলে আমরা কি বলবো, থ্রি বাদে আমাদের যত বাস্তব সংখ্যা আছে, যতগুলো বাস্তব সংখ্যা আছে সবগুলোর জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত। তখন আমরা ডোমেন কিভাবে লিখতাম, এই যে আর মাইনাস থ্রি, তাহলে কি ডোম এফ এরকম লিখতাম না আমরা সম্ভবত, ডোম অফ এফ বা এরকম কিছু একটা লেখা হইতো, ডোম এফ ইকুয়ালস টু আর মাইনাস থ্রি। তার মানে আমাদের বাস্তব সংখ্যার যতগুলো উপাদান আছে, যতগুলো সংখ্যা আছে, সব সংখ্যার জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে, শুধুমাত্র থ্রির জন্য সংজ্ঞায়িত হবে না। একইভাবে বলো তো আমাদের সাইন এক্স, এই ফাংশনটা কোন কোন কোণের জন্য সংজ্ঞায়িত? সোজা কথা যদি একদম সহজ ভাষায় বলি, এই সাইন এক্সের ডোমেন কত বলো তো? সাইন এক্সের ডোমেন কত হবে? হ্যাঁ, এই যে অনেকেই লিখেছো, মাহফুজুর রহমান, তাসনিয়া, তারপর রেজওয়ান, হ্যাঁ ঠিক লিখেছো। এটার ফাংশন, এটার ডোমেন হচ্ছে আর সকল বাস্তব সংখ্যা, সোজা কথা সকল বাস্তব কোণ। মানে ত্রিকোণমিতিক কোণে যে এরকম কিভাবে আঁকাই আমরা, ত্রিকোণমিতিক কোণে যেভাবে দেখছো না তোমরা, এক্স এদিকে তারপর ওয়াই থাকতো, তারপর কি আমরা যতবার চাই ততবার এরকম ঘুরে আসতে পারতাম। ধরে যেখানে 90 ডিগ্রি, 180, তারপর 270, 360, 450, তার কত 6 9 14 540, এরকম করে আমরা যতবার চাই ততবার ঘুরতে পারি। তার মানে এই কোণগুলো, যত বাস্তব কোণ আছে ত্রিকোণমিতিক কোণগুলোর ভিতরে, সবগুলোর জন্য আমাদের সাইন এক্স ফাংশনটা সংজ্ঞায়িত। তাহলে আমরা সাইন এক্সের ডোমেন বলতেছি, সাইন এক্সের ডোমেন হচ্ছে সকল বাস্তব সংখ্যা, সোজা কথা আর। আচ্ছা বলো তো সাইন এক্সের রেঞ্জ কত? সাইন এক্সের রেঞ্জ কত বলো তো? সাইন এক্সের রেঞ্জ কত? একটু জানাও সাইন এক্সের রেঞ্জ কত? হ্যাঁ, এই যে একজন লিখেছো, রেজওয়ান লিখেছো। আচ্ছা, মাইনাস দিতে হয়তো ভুলে গেছো, -1 থেকে +1 পর্যন্ত। হ্যাঁ, -1 থেকে +1 এই ব্যবধি, -1 থেকে +1, এই যে থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট মানে কি? থার্ড ব্র্যাকেট মানে -1 এবং +1 ইনক্লুডেড। যখন ফার্স্ট ব্র্যাকেট দিব, -1 +1 ইনক্লুড হবে না। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু ব্রেক নিয়ে নিই। ততক্ষণে তোমরা কোনো যদি সমস্যা থাকে কোয়েশ্চেন করতে পারো, আমি রিপিট করব।
আচ্ছা এখানে একটু তোমরা একটু কারেকশন করে নাও, এটা আসলে কোডোমেন, হ্যাঁ কোডোমেন আন পড়ছি, কিন্তু এটার রেঞ্জ আসলে কারেকশন না, এখানে একটু উল্লেখ করা ভালো এটা আর কি। এটার কোডোমেন আমি আর বললেও ধরে নাও একটা ফাংশন এফ সাচ দ্যাট আর থেকে আর, তাহলে এটা কোডোমেন আর, এটা যদি কোডোমেন আর হয় তাহলে কিন্তু এটা আসলে অনটু ফাংশন হয় নাই, এটা কিন্তু কোডোমেন আর না বলে, আচ্ছা এখানে একটু ভুল বলছিলাম সম্ভবত, তাহলে হ্যাঁ কে বলছো একজন জন্য, আচ্ছা যদি কোডোমেন, হ্যাঁ হ্যাঁ একজন একটু ঠিক, থ্যাংক ইউ। এখানে আসলে কোডোমেন না বলে আমার সরাসরি কোডোমেন, সুইট সরাসরি কোডোমেন এরকম বলা উচিত ছিল, তাহলে আরও বেশি কারেক্ট হইতো। কোথায় গেল, মিশিয়ে দিই, এটা 0 থেকে ইনফিনিটি এটাই বলা উচিত ছিল, কারণ কি এটা কিন্তু মাইনাস এগুলো সংখ্যাগুলো আসবে না, যখন কোনো কিছু বর্গ করবো তখন কি সংখ্যা রেখার পজিটিভ সাইডগুলোই পাবো না, পজিটিভ সাইডগুলোই পাবো তাই না, তখন তো আর পজিটিভ সাইড, তখন যদি আমি বলতে চাই যে কোডোমেন ইকুয়ালস টু যদি রেঞ্জ বলতে চাই, কোডোমেন যদি আমি আর বলি, কিন্তু রেঞ্জ কি আসবে, রেঞ্জ আসবে 0 থেকে ইনফিনিটি, কারণ মাইনাস সংখ্যাগুলো তো আসবে না, এই ফাংশন থেকে কখনো মাইনাস সংখ্যাগুলো পাবো আউটপুট হিসেবে, মাইনাস সংখ্যাগুলো কিন্তু আউটপুট হিসেবে পাবো না, মাইনাস সংখ্যাগুলো যদি আউটপুট হিসেবে না পাই, আর আমি যদি বলি কোডোমেন ইকুয়ালস টু আর, তাহলে কিন্তু কোডোমেন আর রেঞ্জ সমান হচ্ছে না, তখন কিন্তু আমরা অনটু ফাংশন বলতে পারতাম না, এটা একটু আমি মনে হয় ভুল বলেছিলাম, কোডোমেনটা এটাই হওয়া উচিত 0 থেকে ইনফিনিটি, এখানে একটু ভুল করছি, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে, হ্যাঁ এটা ঠিক আছে, কোডোমেনটা একটু চেঞ্জ করে নিও তোমরা, এই যে ফাংশনটা প্রথম পেজের একটু চেঞ্জ করে নিও, এটা একটু ভুল বলছিলাম, যে একজন কোশ্চেন করেছো তোমার ওটা থেকে আমার একটু মাথায় এসেছে এটা সম্ভবত, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের পরের স্লাইডেও, পরের স্লাইড, এই যে রেঞ্জ, এই জিনিসগুলো একটু চেঞ্জ করা দরকার, তোমরা এই জিনিসগুলো ঠিক করে নিও, রেঞ্জ এটা 0 থেকে ইনফিনিটি আসবে এই ফাংশনের জন্য, রেঞ্জ আর আসবে না। আর কোথাও লিখেছিলাম দেখি একটু চেক করি আমি সব স্লাইডগুলো, হ্যাঁ এখানে এখানে এটাই থাকবে, শুরু থেকে এটা থাকার কথা, আবার থার্ড ব্র্যাকেট দিছি এখানে, এতবার ভুল করলে তো সমস্যা। আচ্ছা তোমরা ক্লিয়ার, এই যে এই জিনিসটা কিন্তু লাস্ট যেটা বললাম আমাদের শুরুতে কিন্তু একটু ভুল হয়েছিল ওখানে, এটা একটু তোমরা একটু খেয়াল করো যে কি বললাম হয়ে গেল, হ্যাঁ এখানে আমাদের কোডোমেনটা শুরুতে এরকম দেওয়া ছিল, আর দেওয়া ছিল, এটার বদলে তোমরা যেটা লিখে ফেলো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, কারণ কোডোমেন যদি আর হয় আমাদের এই ফাংশনে কিন্তু রেঞ্জ আসলে আর না, এই ফাংশনের রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে আমি যদি কোডোমেন আর বলি তাহলে কিন্তু আমাদের কোডোমেন আর রেঞ্জ সমান হচ্ছে না, তখন কিন্তু আমরা অনটু ফাংশন বলতে পারবো না, তাহলে কি করতে হবে আমাদের কোডোমেনটাকে চেঞ্জ করতে হবে, সোজা কথা, এই যে এ থেকে বি সেটে একটা ফাংশন এভাবে আমরা লিখি না, এফ সাচ দ্যাট এ থেকে বি, এই যে বি সেটটা এটা হতে হবে, নট আর, যদি আর হয় তাহলে আমাদের এটা অনটু ফাংশন বলতে পারবো না, তখন দেখবো যে আমাদের এটার বিপরীত ফাংশনটাও, মানে বিপরীত অন্যটাও ফাংশন হচ্ছে না, এটা একটু খেয়াল করো, আর যদি না বুঝতে পারো তাহলে একটু চিন্তা করো, একটু চিন্তা করলে ক্লিয়ার হবে। এই যে এই জিনিসগুলো তোমাদেরকে আমি এতবার যে চিন্তা করতে বলি, দেখো অনেক সময় আমি তোমাদের পড়ানোর সময় অনেক সময় নিজে হয়তো দ্রুত গতিতে পড়ানোর কারণে ভুল করে ফেলি, এই যে তোমরা যদি ভুলগুলো আমাকে ধরায় দাও যে ভাই ওটা একটু ভুল বলছিলেন, এই যে তার মানে আমি বুঝতে পারতেছি যে তোমরা চিন্তা করতেছো, এটাই আমি চাই তোমাদের থেকে, আমি চাই আমার স্টুডেন্টগুলো চিন্তাশীল হোক, যে আমি হয়তো পড়ানোর সময় কখনো কোথাও ভুল করতেছি, এই জিনিসগুলো তোমরা ধরায় দাও, প্লাস বাসায় এখানে যা পড়াচ্ছি বাসায় তোমরা বিষয়গুলো চিন্তা করো, চিন্তা করে কোনো অ্যানোমালি থাকলে সেটা আমাকে জানাও, বা কোনো যদি মাথায় প্রশ্ন আসে সেগুলো বিষয়গুলো জানাও, এভাবেই শিখতে পারবা। তুমি 1000টা প্রবলেম সলভ করে যতটুকু না শিখবা, তুমি একটা প্রবলেম নিয়ে চিন্তা করে তার চেয়ে বেশি শিখতে পারবা। আচ্ছা যাই হোক, এটা আসলে আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের সবার, না হলে বাসায় চিন্তা করবা, আশা করি তোমাদের নলেজ যতটুকু আছে যে বুঝতে পারবা। বুঝতে পারছো কি তোমরা কি বলতে চাচ্ছি এখানে? হ্যাঁ বুঝতে পারছো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা কন্টিনিউ করি। আচ্ছা আমাদের ফাংশনটা কি ছিল, এখানে বললাম y ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স, এই ফাংশনের ডোমেন তোমরা বললা এটা হচ্ছে আর বা বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা তোমাদের ইমন ভাই হয়তো এটার গ্রাফও দেখাইছিল, কেমন একটা গ্রাফ ছিল, এই যে এরকম একটা গ্রাফ ছিল, এইদিকে ধরো যদি এক্স হয় আর এদিকে
ওয়াই অক্ষ বরাবর ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স। এরকম যদি হয় গ্রাফটা কেমন ছিল, এই যে এরকম একটু ঢেউ খেলানো এরকম একটা গ্রাফ ছিল না, এই যে এরকম আরও বিস্তৃত, এদিকে আরও যেতে থাকবে। তাহলে কি দেখো এখানে আমরা এক্সের প্রত্যেকটা ভ্যালুর জন্য এক একটা ওয়াই পাচ্ছি, প্রত্যেকটা ভ্যালুর জন্য ওয়াই আছে, প্রত্যেকটা ভ্যালুর জন্য ওয়াই আছে। তার মানে সকল বাস্তব সংখ্যার জন্যই আমাদের সাইন এক্স ফাংশনটা সংজ্ঞায়িত, সকল বাস্তব সংখ্যার জন্য ওটা কোনো না কোনো মান আমরা পাবো, তাই না? এই যে দেখাইছিল সম্ভবত, আমি ক্লাস একটু দেখেছিলাম শেষের দিকে সম্ভবত এই টপিকটা তোমাদের পড়াইছে। আচ্ছা তাহলে আর রেঞ্জ কি বললা? রেঞ্জ হচ্ছে এই যে -1 থেকে +1 এর ভিতরের সংখ্যাগুলো, এর ভিতরে যত সংখ্যা আছে ওগুলো আমরা আউটপুট হিসেবে পাবো, নট এর বাইরে। এই যে বাইরে ধরো এখানে 2 আছে, এই 2 সংখ্যাগুলো পাবো না, 2 আর কি, এই যে এখানে ধরো 2 আছে, এদিকে ওয়াই অক্ষ। যাই হোক ওগুলো তোমরা জানো আশা করি। আচ্ছা ডোমেন তাহলে আর এবং রেঞ্জ হচ্ছে -1 থেকে +1। চলো আমরা আরেকটু টেবিল বানাই, আমাদের নেক্সট একটা নতুন স্লাইড নেই। চলো আমরা কিছু টেবিল বানিয়ে ফেলি। এই যে ফাংশনটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে সাইন এক্স। আর আমাদের ডোমেন রেঞ্জগুলো কত? ডোমেন হচ্ছে, লিখে রাখি পাশে, ডোমেন হচ্ছে আর, এবং রেঞ্জ হচ্ছে আমাদের -1 থেকে +1, থার্ড ব্র্যাকেট দিব কারণ এই দুইটা সংখ্যা আমাদের ইনক্লুডেড এই জন্য। আচ্ছা চলো কিছু টেবিল বানাই, আমরা আমাদের পরিচিত কোণগুলোই নেই। আচ্ছা কত কোণ নিব দেখি, ধরো 30 ডিগ্রি নিলাম, 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির জন্য মান কত আসবে বলো তো? সাইন এক্স 30 ডিগ্রির জন্য হাফ না? তারপর আমরা নেই 45 ডিগ্রি, এটার জন্য কত আসবে? 1/√2। তারপর নিলাম 60 ডিগ্রি, 60 ডিগ্রির জন্য আসবে √3/2, এগুলো তোমাদের জানা। তারপর ধরো 90 ডিগ্রির জন্য মান, ওটা জানাই আছে আমাদের। এবার কত নেওয়া যায়? এবার ধরো 120 ডিগ্রি নেই, 120 ডিগ্রির জন্য বলো তো সাইন 120 ডিগ্রির মান কত হবে? সাইন 120 ডিগ্রির মান কত? সাইন 120 ডিগ্রির মান কত আসবে? হাফ, আসলেই হাফ। একটু ক্যালকুলেটর চেপে দেখো, √3/2 আসবে। হ্যাঁ এটার ভ্যালু আসবে √3/2। তারপর সাইন 135 ডিগ্রি, এটার জন্য আসবে, এটাও আসবে 1/√2। তারপর সাইন 150 ডিগ্রি, এই কয়টাই নেই আমরা। সাইন 150 ডিগ্রি কত আসে দেখো তো? সাইন 150 ডিগ্রি, এটার জন্য সম্ভবত আমাদের হাফ আসবে। তাহলে দেখো তো, তাহলে আমরা এখন একটু অ্যারো দিয়ে যদি যোগ করে দেই, আমাদের এই যে এই জিনিসগুলো মাল্টিপল আসছে, এই যে সরি এই যে 1/√2 একবার আসি, তাই না? তারপর এই যে হাফ তো একবার ছিলই শুরুতে, এই যে হাফ আছে। তারপর এই যে বাহ কি সুন্দর প্যাটার্ন হয়ে গেছে, প্রথমে একটা মায়ের পরে একটা, একটু আস্তে আস্তে বড় হয়ে গেছে, সুন্দর লাগতেছে দেখতে। তাহলে অ্যারো যদি দিয়ে দেই, আমরা, তাহলে এটার জন্য ঠিক আছে এরকম, এটার জন্য এরকম। আচ্ছা আমরা শুধু আপার হাফগুলো নেই, আপার হাফগুলো এইভাবে লিখি, কারণ একটু দেখো কোথায় গেল। এই নিচের অর্ধেক তো না লেখা কি কোথায়, এইগুলো তো না লিখলেও চলতো, তাই না? কারণ এই যেগুলোই তো রিপিট হয়েছে আরেকবার, তো ওগুলো আসলে দেখানোর প্রয়োজন নেই আমাদের, ওগুলো দেখানোর প্রয়োজন নেই, এগুলো আমরা মিশিয়ে দিতে পারি চাইলে। এগুলো তো একবার ইনক্লুড হয়েছে, তাই না? তাহলে এগুলো আমরা মিশিয়ে দিই, শুধু এই কয়টা লিখি, √3/2 এই কয়টা। তাহলে এখন যদি আমরা অ্যারো দিয়ে দিই, তাহলে 30-র জন্য হাফ আসছে, ঠিক আছে, 45-এর জন্য এটা আসছে, খুবই ভালো কথা, 60-র জন্য এটা আসছে, এবং পরেরগুলোর জন্য 120-এর জন্য কত আসছে? √3/2, 135-এর জন্য এটা, এবং এটার জন্য এটা। তাহলে বলো এটা কি এক ফাংশন? এক ফাংশন প্লাস এটা কি অনটু ফাংশন? আচ্ছা বলো এটা কি এক ফাংশন অনটু ফাংশন দুইটা হবে? কি মনে হচ্ছে তোমাদের, কোনটা হবে? দেখি তোমরা এবার 1 2 3 দিয়ে অ্যান্সার দাও।
1 হচ্ছে শুধু 1 1, 2 হচ্ছে শুধু অন টু, আর 3 হচ্ছে 1 1 প্লাস অন টু বোথ। তোমরা কমেন্টে অ্যান্সার দাও 1 2 অথবা 3 কোনটা হবে সেটা দিয়ে। একটু দ্রুত জানাও দেখি। আচ্ছা সবাই 2 দিচ্ছ কেন? দু একজন অন্য কিছু দাও। এক ফাংশন না অন টু ফাংশন। আচ্ছা সবাই অ্যান্সার 2 দিছে, তাহলে আমি গণতন্ত্রের ভিত্তিতে এটাই সিলেক্ট করলাম যে অন টু ফাংশন। হ্যাঁ অন টু ফাংশন কেন? আমাদের এই রেঞ্জের ভিতর যতগুলো সংখ্যা আছে -1 থেকে +1 এর ভিতর যতগুলো সংখ্যা আছে, আমরা যদি একটু চেক করে দেখি এই সংখ্যাগুলোর ভিতর প্রত্যেকটা সংখ্যার জন্যই ডোমেনের কোনো না কোনো কোণ সংশ্লিষ্ট আছে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এখানে দেখতে পাচ্ছি যে 30 ডিগ্রির জন্য রেজাল্ট হচ্ছে হাফ, 150 ডিগ্রির জন্য রেজাল্ট হচ্ছে হাফ। তার মানে ডোমেনের প্রত্যেক সদস্যের ইউনিক প্রতিচ্ছবি আমরা পাচ্ছি না। ইউনিক প্রতিচ্ছবি যদি আমরা না পাই তাহলে সেটাকে আমরা এক ফাংশন বলতে পারবো না। তাহলে এটা আমাদের এক ফাংশন হচ্ছে না, এক ফাংশন হবে না, এটা আমাদের অন টু ফাংশন, এটা ঠিক আছে। তাহলে এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এতক্ষণ আমরা যা শিখলাম, তাহলে আমরা যদি সাধারণ নিয়মে ধরো আমাদের ফাংশনটা দেওয়া আছে y sin x, এখান থেকে আমরা কি করি, এক্সটাকে y এর মাধ্যমে প্রকাশ করি। এই যে এটার যে বিপরীত ত্রিকোণমিতিক অন্বয়, আমি আপাতত অন্বয় শব্দটাই ব্যবহার করি, এটার যে বিপরীত ত্রিকোণমিতিক অন্বয়টা আছে এটাকে এইভাবে লেখা হয় সাইন ইনভার্স এক্স, সরি এখানে y দিই, সাইন ইনভার্স y, বা তারপরে আমি আস্তে আস্তে এইভাবে লিখে ফেলি এফ ইনভার্স এক্স ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। এভাবে এই যে এই সাইনটার মানে কিন্তু এটা না, সাইন ইনভার্স যখন এক্স লিখতেছি সাইন ইনভার্স এক্স, এটা কিন্তু যে এটা একটা ফাংশন নির্দেশ করতেছে, নট এটার মানে হচ্ছে যে ইনভার্স আছে, ধরো এক্স ইনভার্স তোমরা কীভাবে লিখতা, এক্স ইনভার্সকে 1/x এভাবে লিখতা, এটা কিন্তু আবার এরকম লেখা যাবে না 1/sin x, নট এটা ডাজন্ট ইকুয়ালস টু ইট। সাইন ইনভার্স এক্স ওটা হচ্ছে একটা হচ্ছে নোটেশন, যেমন সাইন এক্স একটা অপারেটর যেটা এক্স এর উপর ক্রিয়া করে একটা কিছু আউটপুট দিচ্ছে। একইভাবে এই যে সাইন ইনভার্স এই যে এটা, এই যে এইটুকু এটা হচ্ছে একটা অপারেটর মানে হচ্ছে কিছু একটা জিনিস, এটার ভিতরে কিছু একটা জিনিস দিবা ইনপুট, আউটপুট হিসেবে কিছু একটা দিবে। সোজা কথা এটা একটা ফাংশন বা অন্যের মতো কিছু একটা জিনিস মনে করো, এটা হচ্ছে পুরোটা মিলে একটা জিনিস। আর যখন তুমি এরকম করে লিখবা, ধরো সাইন এক্স তার উপর এরকম ইনভার্স দিলাম, এটার মানে হচ্ছে হ্যাঁ 1/sin x, ঠিক আছে, এটা আমাদের 1/sin x। কিন্তু সাইন ইনভার্স এক্স যখন এভাবে লেখা থাকবে, সাইন তার সাথে ইনভার্স তারপরে একটা ব্র্যাকেট দিয়ে এক্স, এটা আসলে এটা কিন্তু 1/sin x নির্দেশ করে না। এটা কি নির্দেশ করে? এটা হচ্ছে সাইন এক্স, ওটার হচ্ছে বিপরীত অন্বয়, ওটা একটা বিপরীত অন্বয় নির্দেশ করে। ক্লিয়ার? এটুকু ডিফারেন্স নোটেশনের ভিতরে বুঝতে পারছো? এটুকু ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা তাহলে এখন তোমাদের কাছে প্রশ্ন, বলো তো এই যে সাইন ইনভার্স এক্স, না সোজা ওয়েট, এই যে y = sin x, একটু মাথা ঠান্ডা করে বললেই তো ক্লিয়ারলি বলতে পারি, এত দ্রুত বলতে গেলে বারবার শুধু আটকে যাই। আচ্ছা y = sin x, আমরা দেখলাম এই ফাংশনটা আমাদের এক ফাংশন হচ্ছে না, কিন্তু অন টু ফাংশন হচ্ছে। তাহলে বলো এটার বিপরীত ত্রিকোণমিতিক যে অন্বয় সাইন ইনভার্স এক্স, এটা কি ফাংশন হবে? এটাকে আমরা ফাংশন বলতে পারবো? কি মনে হচ্ছে, এটা কি বিপরীত ফাংশন এক্সিস্ট করে? না, এটা কিন্তু বিপরীত ফাংশন এক্সিস্ট করে না। কেন করে না? আমরা একটু আগে দেখলাম যে কোনো একটা ফাংশনের বিপরীত ফাংশন তখনই এক্সিস্ট করবে যখন আমাদের প্রথম ফাংশনটা একই সাথে এক ফাংশন এবং অন টু ফাংশন হবে। কিন্তু এখানে আমরা দেখতেছি আমাদের সেই শর্তটাকে ভায়োলেট করতেছে। কেন? এটা আমাদের এক ফাংশন হয় নাই, কিন্তু অন টু ফাংশন হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে বলো তো? আমাদের এই ডোমেন আর রেঞ্জে কিছু ম্যানিপুলেশন করতে হবে এমনভাবে যাতে আমাদের সাইন এক্স ফাংশনটা একই সাথে
এক এক ফাংশন এবং অন্টু ফাংশন হয়, তাহলেই আমরা এর বিপরীত যে ত্রিকোণমিতিক অন্বয়টা আছে ওটাকে ফাংশন বলতে পারবো। জিনিসটা ক্লিয়ার? মানে আমাদের গোল কি সেটা কি আমি বুঝাইতে পারছি? আমাদের এমনভাবে এর ডোমেন রেঞ্জকে ম্যানিপুলেট করতে হবে যেন আমাদের sin x ফাংশনটাকে আমরা একই সাথে এক এক এবং অন্টু ফাংশন বলতে পারি, তাহলে আমরা এর বিপরীত ফাংশন এক্সিস্ট করে এটা বলতে পারবো। আমাদের গোলটা ক্লিয়ার? আমরা কি করতে চাচ্ছি বুঝতে পারছো? আচ্ছা, টেকনিক্যালি না সো ফার মানে কি বুঝতে পারো নাই? আচ্ছা, কে আলিফ? আলিফ তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ, ওই যে জি লিখেছো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ আলিফ। আচ্ছা, তাহলে আমরা দেখি যে আমরা কি করতে পারি। আমাদের ফাংশনটা দেখে ফেলি। y is equals to f of x equals to sin x। এটার ফাংশন sin x এর ফাংশন, এই ফাংশনটার ডোমেন আমরা দেখলাম কি ছিল? ডোমেন ছিল বাস্তব সংখ্যা, সকল বাস্তব সংখ্যা, সকল বাস্তব কোণ সহজ ভাষায় যদি বলি। আর রেঞ্জ ছিল, রেঞ্জ হচ্ছে আমাদের -1 থেকে +1। আমাদের রেঞ্জ নিয়ে কোনো সমস্যা নেই আমাদের, কারণ আমাদের ফাংশনটা অলরেডি অন টু ফাংশন হয়ে আছে। আমাদের সমস্যা হচ্ছে যে ডোমেন নিয়ে, কারণ এই ডোমেনটা পরে হয়ে যাচ্ছে রেঞ্জ, এবং ওই রেঞ্জের এক একটা সদস্যের সাথে ডোমেনের মাল্টিপল সদস্য সম্পর্ক করতেছিল, এটা আমাদের সমস্যা হয়ে গেছে। তাহলে দেখি আমরা একটু গ্রাফটা দেখি। গ্রাফটা কেমন? গ্রাফটা তোমরা যারা ক্লাস করছো আশা করি সবার ক্লিয়ার থাকার কথা। এই যে এরকম একটা গ্রাফ ছিল, এরকম একটা গ্রাফ ছিল। আচ্ছা, হয়তো অনেকের সমস্যা হবে, আমি একটু চতুর্ভাগটা আঁকাই। ধরো এই যে এটা আমাদের চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট। আমরা জানি কি সাইন থিটা কোন কোন চতুর্ভাগে পজিটিভ? একটু লেখো তো দ্রুত। সাইন থিটা বা সাইন এক্স এটা আমাদের কোন কোন চতুর্ভাগে পজিটিভ হয়? এটা আমাদের প্রথম চতুর্ভাগে পজিটিভ হয়, দ্বিতীয় চতুর্ভাগেও পজিটিভ হয়, থার্ড কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ, এবং ফিফথ কোয়াড্রেন্টে, ফিফথ কেন, এটা তো থার্ড, এটা ফোর্থ, কি বলি না বলি। হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট আর সেকেন্ড চতুর্ভাগে, এটা আমাদের ফার্স্ট আর সেকেন্ড চতুর্ভাগে আমাদের পজিটিভ, আর বাকি দুটো চতুর্ভাগে নেগেটিভ। তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে আমরা এখন একটা জিনিস খেয়াল করি। আমাদের যখন এই যে দেখো কোনটা আস্তে আস্তে ঘুরতেছে, 0 থেকে বেড়ে 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 90, 90 থেকে আরও বেড়ে বেড়ে 180, 180 থেকে আরও বেড়ে 270, এবং 270 থেকে বেড়ে 360। এর ভিতরে আমাদের সাইন এক্সের ভ্যালুগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে একটু খেয়াল করো। প্রথমে আমাদের সাইন জিরো ভ্যালু কত? 0। 0 থেকে আস্তে আস্তে বাড়তে 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 যখন 90 ডিগ্রি যাচ্ছি তখন সাইন এক্সের ভ্যালু হচ্ছে 1। ওখান থেকে যখন আরও বাড়তে 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 180 ডিগ্রি গেলাম তখন আমাদের সাইন 180 ডিগ্রি মান 0। তোমরা ক্যালকুলেটর হাতে থাকলে চেক করে দেখতে পারো। তারপর আবার যখন 180 থেকে বাড়তে 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 270, তখন ভ্যালু কমতে কমতে হয়েছে -1। আবার যখন 270 থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে আমাদের 0 ডিগ্রি বা 270 থেকে বাড়তে বাড়তে 360 ডিগ্রির কাছে যখন যাচ্ছে তখন আমাদের আবার কত? সাইন 360 ডিগ্রি। একবার পুরোটা ঘুরে আসছে, একই জিনিসই পাবো, কত হবে? 0 হবে। তাহলে দেখো আমাদের, তারপর যদি আমরা আবার বারবার যদি ঘুরতে থাকি ওই একই ভ্যালুগুলোই পাবো। তাহলে আমাদের এমন একটা জিনিস করতে হবে যে ডোমেনটাকে এমনভাবে সংকুচিত করতে হবে যাতে আমার ডোমেনের কোনো সদস্যের প্রতিচ্ছবি ইউনিক হয়। যেমন ধরো আমাদের 30 ডিগ্রির জন্য প্রতিচ্ছবি ছিল কত? হাফ। 150 ডিগ্রির জন্য আমাদের প্রতিচ্ছবি হাফ। তাহলে আমরা যদি কোনোভাবে 30 ডিগ্রিকে আউট করে দিতে পারি ডোমেন থেকে, অথবা 150 ডিগ্রিকে আউট করে দিতে পারি ডোমেন থেকে, তাহলে কি আমাদের এই দুইটা জিনিস একসাথে আসবে? এই দুটো জিনিস একসাথে আসবে না। ধরো আমি ডোমেন এমনভাবে বললাম যে আমার ডোমেনের ভিতরে 150টা নেই, তাহলেই তো আমরা মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে। যে শুধু 30 ডিগ্রির জন্য হাফ আছে, তাহলে আমাদের শুধু 30 ডিগ্রির জন্য হাফ আছে, তাহলে আমাদের এক এক ফাংশনের যে শর্ত সেটা পূরণ করবে। কারণ 150 যদি ডোমেনে নাই থাকে তাহলে ওর প্রতিছবিও হাফ থাকবে না, শুধুমাত্র 30 প্রতিছবি হাফ হবে। এখন ওটা যদি ইউনিক হয় তাহলে আমরা এক এক ফাংশন বলতে পারবো। তাহলে এক কাজ করো, দেখো এই যে ফাংশনটার এখানে আমাদের 0, এটা হচ্ছে সাইন এক্স, এদিকে হচ্ছে এক্স, এখানে 0, তারপর এখানে যে 1,
এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে আমাদের -1। এই যে 0 থেকে বাড়তে বাড়তে 90 ডিগ্রি যখন হয়েছে তখন কি এই যে ভ্যালু, তখন ভ্যালু এই তো 90 ডিগ্রি, এই তো 90 ডিগ্রি 1। তারপর আবার বাড়তে 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 এখানে এটা হচ্ছে 180 ডিগ্রি, তখন কি হবে 1 থেকে কমতে কমতে 180-তে চলে আসবে, তাই না? না, 1 থেকে কমতে কমতে 0-তে চলে আসবে। আবার 180 থেকে বাড়তে বাড়তে কত 270 যখন হলো তখন আমাদের ভ্যালু কত, এই যে এখানে -1। তারপর 270 থেকে বাড়তে বাড়তে 360 হলো, তখন ভ্যালু এখানে আবার 0। এই যে দেখো, তারপর কি এই জিনিসগুলো রিপিট হচ্ছে না, এই জিনিসগুলো রিপিট হবে না। রিপিট কীভাবে হবে একটু দেখাই, মিশাই দিলাম আবার, আগেরটা কেন আসে। এই যে এই জিনিসগুলো রিপিট হবে বারবার, কারণ কি sin x এটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত ফাংশন। শব্দটা তোমরা শুনছো কিনা আমি জানি না, পর্যায়বৃত্ত ফাংশন। এই যে এই পার্টটা বারবার রিপিট হবে, আবার এখানে একই জিনিস, আবার এখানে একই জিনিস, এই পাশেও যদি চলতে থাকো, এই যে দেখো এই জিনিসটা আবার এখানে আবার বারবার চলতেই থাকবে, একই জিনিস বারবার আসতে থাকবে। তাহলে আমরা ডোমেন যদি এই পুরো বাস্তব সংখ্যা সেট না নিয়ে যতটুকু অংশ বারবার রিপিট হচ্ছে ওই অংশটুকু নেই, তাহলে কি হবে দেখো, এতটুকু অংশ যদি নেই তাহলেও কি হবে দেখো, এটার ভিতর 30 ডিগ্রি কোণ আছে, মানে এতটুকু দেখাই, একটু কালারটা ইয়ে করে ফেলি। আমরা যদি এতখানি অংশ নেই ডোমেন হিসেবে, এতখানি অংশ যদি আমরা ডোমেন হিসেবে নেই তাহলে কি হচ্ছে, এতখানি অংশ ডোমেন হিসেবে যদি নেই তাহলে দেখো আমাদের 30 ডিগ্রিও আছে, 150 ডিগ্রিও আছে এর ভিতরে। তার মানে এই দুইটা কোণের জন্য আমরা হাফ পাচ্ছি, তার মানে এই দুইটা কোণের প্রতিচ্ছবি ইউনিক হচ্ছে না। তার মানে আমরা যদি ডোমেন 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত নেই তাহলে আমাদের আসলে তখনও ফাংশনটা এক এক হয় নাই। বুঝতে পারছো? একটু জানাও, এটুকু কি বুঝতে পারছো? বুঝতে পারো নাই? আচ্ছা, কেউ না বুঝলে বলো, আরেকবার রিপিট করবো আমি। আচ্ছা, এখানে আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যদি পুরো বাস্তব সংখ্যা নেই তাহলে দেখো আমাদের এই জিনিসটা বারবার রিপিট হচ্ছে, এই জিনিসটা বারবার রিপিট হচ্ছে। তার মানে ধরো আমরা 30 ডিগ্রির জন্য কত পাইছিলাম, হাফ পাইছিলাম। ধরো হাফ সংখ্যাটা হচ্ছে এখানে, এই যে এখানে হচ্ছে হাফ, এটা হাফ। তাহলে দেখো তো হাফ আমরা কতগুলোর জন্য পাচ্ছি, এই যে এখানে একটা 30 ডিগ্রির জন্য পাচ্ছি, এখানে একটা 150 ডিগ্রির জন্য পাচ্ছি, এখানে ধরো 390 ডিগ্রির জন্য একটা পাবো, এরকম এখানে একটা সংখ্যা পাবো, এখানে একটা সংখ্যা পাবো, এখানে একটা সংখ্যা পাবো। আমার কি করতে হবে, এগুলো সব কিছু বাদ দিতে হবে না? বাদ দিয়ে শুধু যদি 30 ডিগ্রিটাকে রাখতে পারতাম তাহলে আমাদের জন্য সুবিধা হতো না? এটুকু বুঝতে পারছো সবাই? আশা করি এবার ক্লিয়ার। তাহলে আমরা চাচ্ছি এই জিনিসগুলো বাদ দিব, এ পাশেও যত আরও আছে, এ পাশেও আরও যেগুলো আছে এই জিনিসগুলোকে বাদ দিতে চাচ্ছি আমরা, এতগুলো আমাদের দরকার নেই। এই জিনিসগুলো যদি বাদ দিই তাহলে আমরা কোনটুকু রাখতে চাচ্ছি, এইটুকু রাখতে চাচ্ছি, 0 থেকে 360 ডিগ্রি, 0 থেকে 360 ডিগ্রি এটাকে আমরা ডোমেন হিসেবে রাখতে চাচ্ছি, কারণ এই জিনিসটাই তো বারবার রিপিট হচ্ছে, তাই না? তো বাকিগুলো তো রাখার কোনো প্রয়োজন নাই, এইটুকু রাখতে চাচ্ছি আমরা। কিন্তু দেখো সমস্যা হয়ে গেছে, এইটুকুর ভিতরে কিন্তু 30 ডিগ্রি 150 ডিগ্রি দুইটাই আছে, আবার 30 ডিগ্রিও আছে 150 ডিগ্রিও আছে, তাই না? তাহলে আমরা তো দেখলাম 30 ডিগ্রির জন্য প্রতিচ্ছবি হাফ, 150 ডিগ্রির জন্য প্রতিচ্ছবি হাফ। তাহলে তো এটাও আমাদের ডোমেন হওয়া উচিত না। এটা যদি ডোমেন হয় তাহলে আমাদের স্টিল ফাংশনটা এক এক ফাংশন হয় নাই। তাহলে আর কি করা যেতে পারে, আর কি করা যেতে পারে একটু দেখি তো, চিন্তা করো তো তোমরা। আর কি করতে পারি আমরা? ডোমেন তো আরও ছোট করতে হবে, আরও ছোট করে কতটুকু করতে পারি লেখো তোমরা, যা মাথায় আসে সেটাই লেখো। হ্যাঁ, একজন লিখেছো 0 থেকে 90 ডিগ্রি, চলো আমরা একটু একটু অবজার্ভ করি। 0 থেকে 90 ডিগ্রি দেখি, আমরা একটা পরের স্লাইডে যাই, আবার একটু গ্রাফটা আঁকাই। একজন লিখেছো 0 থেকে 90 ডিগ্রি, তাহলে আমাদের এরকম হবে গ্রাফটা। আচ্ছা, যাদের এই বুঝতে সমস্যা হচ্ছে গ্রাফটা, তারা ইমন ভাইয়ের যে সেকেন্ড ক্লাসটা আছে ওটা যদি একটু দেখো তাহলে আই গেস গ্রাফটা কিভাবে আসছে এটা বুঝতে পারবা। অথবা তোমরা যদি গ্রাফ পেপার থাকে তাহলে বিভিন্ন কোণের জন্য sin x ফাংশনটার যে আউটপুট আছে সেগুলো গ্রাফে প্লট করে ফাংশনটা ফর্ম কেমন দেখতে পারবা আই গেস। আচ্ছা, আমরা এবার কি নিতে চাচ্ছিলাম? আমরা চাচ্ছি 0 থেকে 90 ডিগ্রি নিতে। আমরা দেখলাম 0 থেকে 360 নিলেও ওটার ভিতরে এমন দুইটা কোণ আমরা পেয়ে যাচ্ছি, 30 ডিগ্রি 150 ডিগ্রি, যাদের প্রতিচ্ছবি একই। আমরা এই জিনিসটা চাচ্ছি না। তাহলে দেখি আমরা 0 থেকে যদি 90 ডিগ্রি নিই, 0 থেকে 90 ডিগ্রি এটা যদি নেই তাহলে কি হয়? এটা যদি আমরা নেই তাহলে আমাদের আরেকটা সমস্যা হয়ে গেছে। এটা যদি ডোমেন নেই তাহলে দেখো এইটুকু ব্যবধির ভিতর আমাদের
সাইন এক্স এই ফাংশনের আউটপুট সবসময় 0 থেকে +1 ভিতরে না, কিন্তু আমাদের সাইন এক্সের রেঞ্জ কত? -1 থেকে +1। তাহলে আমরা ডোমেন যদি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি দেই, আর যদি আমরা এরকম কিছু একটা লিখি সাইন ইনভার্স -1/2, তাহলে আমাদের রেজাল্ট কী হবে? আমাদের ডোমেন যদি 0 থেকে 90 ডিগ্রি হয় আর আমরা যদি সাইন ইনভার্স -1/2 দিই, তাহলে কি কোনো আউটপুট আমরা পাবো? কারণ আমাদের ডোমেনে তো নাই। ডোমেন আমাদের এই যে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত যদি কোণ নেই, এটা আমাদের সব পজিটিভ অংশগুলো কভার করবে। এই যে দেখো সবগুলো ভ্যালু পজিটিভ। তাহলে আমরা যখন সাইন ইনভার্স -1/2 দিব, তখন আমাদের কোনো আউটপুটই আসলে দিবে না। কারণ কি? কারণ আমাদের ডোমেনে তো নেগেটিভ সংখ্যাকে কভার করে এমন কোনো অ্যাঙ্গেল আমরা নাই। এটা সাইন আমাদের কি? সাইন আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ আর থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ। তাহলে বলো তো, আমরা তাহলে ডোমেনে এরকম নেগেটিভ কোয়াড্রেন্টওয়ালা কিছু অ্যাড করতে হবে না, যাতে আমাদের ঋণাত্মক সংখ্যাগুলোকে আমরা কভার করতে পারি? একটু বুঝতে পারছো তোমরা? একটু চিন্তা করো। হ্যাঁ, 0 থেকে 90 ডিগ্রি নিলে আমাদের 1 হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেঞ্জ যেটা কত? রেঞ্জ -1 থেকে +1 পর্যন্ত। রেঞ্জের ভিতর আমাদের যখন বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন হবে, একটা এক্স এদিকে সাইন এক্স, তখন এই যে এক্স আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন কত? আমাদের মেইন যে ফাংশনটা ছিল ওইটার যেটা রেঞ্জ, সোজা কথা এটার ডোমেন হচ্ছে আমাদের -1 থেকে +1 পর্যন্ত। তাহলে কি আমাদের ডোমেন ফাংশন হওয়ার প্রথম শর্ত ডোমেনের সবগুলোর অবশ্যই প্রতিচ্ছবি থাকতেই হবে। তাহলে আমাদের এই যে ডোমেন -1 থেকে +1, আমরা যদি -1/2 যদি ইনপুট দেই ফাংশনে, আর আমাদের মেইন ফাংশন f(x) এটার ডোমেন যদি 0 থেকে 90 ডিগ্রি নেই, তাহলে আমরা এই -1/2 কোনো প্রতিচ্ছবি পাবো? বলো তো, -1/2 কোনো প্রতিচ্ছবি আমরা পাবো? হ্যাঁ, -1/2 কিন্তু প্রতিচ্ছবি পাবো না। তাহলে আমাদের ডোমেন 0 থেকে 90 ডিগ্রি এটাও নেওয়া সম্ভব না। আমাদের এমন একটা কোয়াড্রেন্টও অ্যাড করতে হবে যাতে আমরা প্লাস সংখ্যাগুলো পাই এবং মাইনাস সংখ্যাগুলো একসাথে পাই। তাহলে দেখো তো, আমরা যদি এখানে চতুর্ভাগগুলো দেখি, এটা পজিটিভ, এইটা পজিটিভ, আমরা যদি একসাথে এই দুটা কোয়াড্রেন্ট অ্যাড করে নিই, এই যে এই দুইটা কোয়াড্রেন্ট, তাহলে কিভাবে? -90 ছিল এখানে, -90 ডিগ্রি থেকে এভাবে ঘুরছি ঘড়ি কাটার দিকে 0 ডিগ্রি আসলাম, আবার ঘুরতে ঘুরতে 90 ডিগ্রি আসলাম। এখন দেখো তো, -90 ডিগ্রি যখন ছিল, সাইন -90 ডিগ্রির ভ্যালু কত জানো? দ্রুত, সাইন -90 ডিগ্রির ভ্যালু কত? এগুলো সব তোমরা করে এসেছো 9 10-এ, সমস্যা হবে না। হ্যাঁ, -1। তাহলে দেখো, যখন সাইন -90 ডিগ্রি ছিল, তখন ভ্যালু হচ্ছে -1। তারপর -90 থেকে আস্তে আস্তে বাড়তে 0 ডিগ্রি গেল। 0 ডিগ্রি যখন গেল, -1 থেকে বাড়তে 0-তে গেল। 0 ডিগ্রি থেকে বাড়তে যখন 90 ডিগ্রি গেল, সাইন থিটার ভ্যালু 0 থেকে বাড়তে +1-এ গেল। তাহলে বলো তো, এই ব্যবধিতে আমাদের সাইন থিটার যে রেঞ্জ -1 থেকে +1, এর ভিতরে অবস্থিত সকল সংখ্যাকে আমরা কাভার করতে পারছি না? জানাও একটু, আমরা -1 থেকে +1-এর ভিতরে সকল সংখ্যাকে কাভার করতে পারছি না। তার মানে আমরা যদি এখন এখানে ডোমেনটা এটা না নিয়ে, ডোমেনটা 0 থেকে 90 ডিগ্রি না নিয়ে এইরকম একটা ডোমেন যদি নেই, -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রি, এরকম একটা ডোমেন যদি আমরা নেই, তাহলে আমাদের এই -1/2 এর কোনো একটা প্রতিচ্ছবি পাবো না? বলো তো, এর কোনো একটা প্রতিচ্ছবি এখন আমরা পাবো না? একটু জানাও। হ্যাঁ, এখন কিন্তু আমরা এই -1/2 প্রতিচ্ছবি পাবো। এবং দেখো, যেহেতু আমাদের -1 থেকে +1 পর্যন্ত সকল সংখ্যা এই ব্যবধিটার কাভার করতেছে, সোজা কথা সাইন এক্সের আউটপুট, সাইন থিটার আউটপুট যখন ডোমেন হচ্ছে আমাদের -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রি, তখন আমাদের সাইন থিটার আউটপুট কিন্তু -1 থেকে +1 পর্যন্ত সকল সংখ্যাকে কাভার করতেছে। এবং এরই সাথে সাথে আমরা এমন একটা কোনো পাবো না
এমন দুইটা কোণ পাবো না যেই দুইটার প্রতিচ্ছবি একই। যেমন আমাদের 30 ডিগ্রি আর 150 ডিগ্রি, দুইটারই প্রতিচ্ছবি ছিল কত? দুটারই প্রতিচ্ছবি ছিল হাফ। কিন্তু এখন আমরা ডোমেনটাকে সংকুচিত করার ফলে আমাদের এরকম কোনো জোড়া কোণ আসবে না যাদের প্রতিচ্ছবি একই, সবগুলোর এক একটা ইউনিক। দেখো আমরা গ্রাফ থেকে যদি দেখি, আমরা কোন পোর্শনটা নিলাম? আমরা এইটুকু পোর্শন নিছি। এই যে এখানে একটা দাগ টানি, এখানে একটা দাগ টানি, এই যেটা এখানে 90 ডিগ্রি, এখানে -90 ডিগ্রি। এই যে -90 ডিগ্রিতে ভ্যালু হচ্ছে এই যে -1, এই যে +90 ডিগ্রিতে ভ্যালু হচ্ছে +1। তাহলে এই যে এই মাঝখানের অংশটুকু দেখো তো, এই যে -1 থেকে +1 সকল সংখ্যা কভার করছে। এবং কোনো কোণের জন্য, কোনো দুইটা কোণ এমন পাবা না যেই দুইটা কোণের জন্য আমরা একই ভ্যালু আউটপুট হিসেবে পাইছি sin x এই ফাংশনটা থেকে। বুঝতে পারছো তোমরা সবাই? দেখি, জি ভাইয়া অ্যান্ড রিপিট করতেছে না, তাই এটা অনটু এবং এক এক হবে। হ্যাঁ, আমরা অনটু ফাংশন তো দেখেছিলাম আগে, এটা তো আগে থেকে অনটু ছিল, তাই না? আগে থেকে অনটু ছিল -1 থেকে +1 এই রেঞ্জে। কিন্তু আমরা এবার ডোমেনটাকে এমনভাবে সংকুচিত করলাম যাতে আমাদের এই ফাংশনটা এক এক ফাংশন হয়। যেহেতু আমাদের অনটু আগে থেকে ছিল, তাহলে ফাংশনটা সাইমultaneously এখন এক এক ফাংশন এবং অনটু ফাংশন। তাহলে আমরা বলতে পারবো আমরা ডোমেন যদি -90 থেকে +90 ডিগ্রি এইটুকুতে রেস্ট্রিক্ট করে দেই, তাহলে আমাদের f of x = sin x ফাংশনটার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থাকবে। এখন আমরা আগে টার্মটা ইউজ করছি বিপরীত ত্রিকোণমিতিক নয়, এখন আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনও পাবো। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, বুঝতে পারছো। আচ্ছা বলো তো, তোমাদের কাছে এখন আরেকটা প্রশ্ন, যে এই যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা আমরা ডিফাইন করার জন্য ডোমেনটাকে সংকুচিত করলাম কিভাবে? -90 থেকে +90 আমাদের আগে ছিল আর সকল বাস্তব সংখ্যা ছিল, সেখান থেকে আমরা কি করলাম? -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রি রাখলাম। এই যে এই রিপ্রেজেন্টেশনটা ডোমেন আমরা কি দিলাম? -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রি। ডোমেন কি শুধু একটাই আছে নাকি অন্য কোনো ডোমেনও আমরা পাবো যার জন্য আমাদের এই ফাংশনটার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এক্সিস্ট করবে? এরকম কি আরও ডোমেন আছে? সোজা বাংলায়, শুধু কি এই ডোমেনই আছে নাকি এরকম আরও ডোমেন আছে যার জন্য আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ডিফাইন করতে পারবো? একটু জানাও, দ্রুত জানাও। এবং এটাও বলো যে এরকম একটা ডোমেন তোমরা একটু কমেন্টে জানাও, যে এরকম ডোমেন যদি থাকে সেই ডোমেনটা কত হতে পারে, জানাও। আচ্ছা দেখি, তোমরা একজন লিখছো হ্যাঁ আছে, একজন লিখছে কজ। আচ্ছা কজ আবার কেন এখানে? আচ্ছা একটু জানাও। আচ্ছা একজন লিখছো মাহফুজুর -60 থেকে +60। আচ্ছা -60 থেকে +60 যদি আমরা নেই, তাহলে আমরা কিন্তু দেখো 1-এর প্রতিচ্ছবি পাবো না। সাইন ইনভার্স 1 যখন দিব, এটা কত আসা উচিত? 90 ডিগ্রি। এটা কিন্তু আমাদের তখন ডোমেনে থাকবে না, তাহলে আমরা রেঞ্জের সব কিছুকে অ্যাক্সেস করতে পারতেছি না, তাহলে আমাদের -60 থেকে +60 এটা কিন্তু হবে না। আচ্ছা এরকম পোর্শন লাগবে। হ্যাঁ, এরকম পোর্শনে যে রেজওয়ান লিখেছো কত? 90 ডিগ্রি থেকে 270 ডিগ্রি। হ্যাঁ, এই যে দেখো 90 থেকে 270, 90 থেকে বাড়তে বাড়তে 180, তারপর 270। এর ভিতরে কিন্তু আমাদের এই যে পজিটিভ নেগেটিভ সব সংখ্যা কাভার করতেছে, এই যে এই পোর্শনটুকু। দেখি রেজওয়ান যেটা বলেছে ওটা একটু আমি দেখি, অ্যানালাইজ করি, তোমরা একটু দেখো। আচ্ছা কোন কালার নিব এখন? লালটা নিই। এই যে 90 ডিগ্রি থেকে এই যে 270 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি। 270 ডিগ্রিতে -1, এই যে এখানে -1। তাহলে দেখো এইটুকুর ভিতরেও কিন্তু আমাদের -1 থেকে +1 পর্যন্ত সকল সংখ্যাকে কাভার করতেছে, প্লাস এমন কোনো দুইটা কোণ আমরা পাচ্ছি না যেই দুইটা কোণের প্রতিচ্ছবি একই রকম হচ্ছে। তাহলে আমরা এটাও একটা ডোমেন বলতে পারি। একটা ডোমেন কত হতে পারে? 90 ডিগ্রি থেকে 270 ডিগ্রি, এটাও একটা ডোমেন হতে পারে। এটা যদি আমরা ডোমেন বলি তাহলে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এক্সিস্ট করবে। হ্যাঁ 90 ডিগ্রি তো 200, হ্যাঁ দীপা বলেছো 90 ডিগ্রি থেকে 270 ডিগ্রি, ঠিক আছে। হ্যাঁ এরকম আরও অনেক থাকতে পারে, তুমি এগুলোর সাথে আরও 360 করে যোগ করো, তাহলে একবার ফুল সার্কেল ঘুরে আসবে, এরকম অনেক কিছু পাওয়া যেতে পারে। এখন সেজন্য ম্যাথমেটিশিয়ানরা কী করছে, এই অ্যানোমালিগুলো দূর করার জন্য তারা এগুলো রেস্ট্রিক্ট করে দিয়েছে যে আমরা সাইন ইনভার্স এক্স এর ডোমেনটা -90 থেকে +90 ডিগ্রি ব্যবহার করব। তুমি যদি ক্যালকুলেটারে সাইন ইনভার্স -1 লেখো তোমার, বা সাইন ইনভার্স যে কোনো কিছু দাও, দেখবা তোমার ক্যালকুলেটারে সাইন ইনভার্স আছে। ওই যে দেখো যারা
fx9n1 ex বা যার কাছে যে ক্যালকুলেটর আছে ওখানে দেখো সাইন ইনভার্স হলুদ কালিতে হয়তো লেখা থাকতে পারে সাইন ইনভার্স টার্মটা। ওখানে সাইন ইনভার্সের ভিতরে তুমি যা ইনপুট দিবা দেখবা তোমার আউটপুট সবসময় -90 থেকে +90 দেওয়া আছে। এটা তোমার মুখ্য আর্গুমেন্ট বা মুখ্য ডোমেন হিসেবে বলা হয়েছে, এরকম একটা টার্ম আছে। আর বাকিগুলো খুব একটা ইউজ হয় না, এটাকে ইউজ করা হবে। আচ্ছা, তাহলে বুঝতে পারছো আমরা কিভাবে একটা আমাদের ত্রিকোণমিতিক ফাংশন ছিল। আমি একটু সামারি করি। আমাদের ত্রিকোণমিতিক ফাংশন ছিল sin x, সেখানে আমরা দেখলাম যে এটা একটি পর্যায়বৃত্ত ফাংশন, মানে বারবার রিপিট করতেছে এরকম একটা ওয়েবশেপ না তো, এরকম একটা গ্রাফ পাইলাম আর কি। আচ্ছা, তাহলে গ্রাফ থেকে আমরা কি দেখলাম যে ফাংশনটা একসাথে অনটু ফাংশন এবং এক এক ফাংশন হচ্ছিল না, যেখানে যদি আমাদের ডোমেনটা সকল বাস্তব সংখ্যা কাভার করে। তাহলে ওর জন্য আমরা কী করলাম, আমরা একটা উদাহরণে আগে দেখছিলাম যে ডোমেনটাকে আমরা কোনোভাবে যদি রেস্ট্রিক্ট করতে পারি তাহলে আমরা এক এক ফাংশন হিসেবে ডিফাইন করতে পারবো ফাংশনটাকে। সেই জন্য আমরা সাইন এক্সের ডোমেনটাকে এমনভাবে সংকুচিত করলাম যাতে আমাদের ফাংশনটা এক এক হয় এবং একই সাথে অনটু ফাংশন হয়। তাহলে কি হবে, যদি ফাংশনটা একই সাথে এক এক এবং অনটু ফাংশন হয় তাহলে আমাদের সেটার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এক্সিস্ট করবে। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, বাসায় কিন্তু তোমরা আরও চিন্তা করবে বিষয়গুলো। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই এবার। কস থিটা বা কজ এক্স, এই ফাংশনটা একটু নিয়ে আলোচনা করি। এফ অফ এক্স ইকুয়ালস টু কজ এক্স। তোমরা যখন এই যে ভেক্টর পড়বা, ভেক্টরে যখন এই যে ডট গুণন ক্রস গুণন, আমার একটা ইউটিউবে ভিডিও আছে যে কেন আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ে ডট গুণন ব্যবহার করি কিন্তু ক্রস গুণন ব্যবহার করি না। তখন তোমাদের ইনভার্স ত্রিকোণমিতিতে এই জ্ঞানটা কাজে লাগবে। এবং তোমরা ইমন ভাই যখন ভেক্টরের এই টপিকটা পড়াবে তখন তোমরা আমার ইউটিউবে ওই ভিডিওটা দেখে নিও, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। বা ইমন ভাই হয়তো ক্লাসে পড়াই দিবে, অসুবিধা নেই। আচ্ছা, এফ অফ এক্স ইকুয়ালস টু কজ এক্স, এটার ডোমেন হচ্ছে কজ এক্স আমাদের সকল বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত। তাহলে এটা ডোমেনও হচ্ছে আমাদের আর, এবং রেঞ্জ কত, এটার রেঞ্জ হচ্ছে আমাদের সাইন এক্সের মতোই -1 থেকে +1 পর্যন্ত। তাহলে এখন যে অবস্থায় আছে সে অবস্থায় এটাকে আমরা এটার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কিন্তু আমরা পাবো না। এর জন্য কি করতে হবে, এখন তোমরা সবাই বুঝে গেছে কি করতে হবে। ডোমেনটাকে এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে এটাকে আমরা এক এক ফাংশন বলতে পারি। চলো আমরা এবার কজ এক্সের গ্রাফটা দেখি। তার আগে একটু আমরা চতুর্ভাগ থেকে বুঝে আসি যে গ্রাফটা কেমন হবে। এখানে আমাদের 0 ডিগ্রি থেকে যখন cos 0 ডিগ্রির মান কত বলো, দ্রুত কমেন্টে জানাও। cos 0 ডিগ্রির ভ্যালু কত? cos 0 ডিগ্রির ভ্যালু কত আমাদের? cos 0 ডিগ্রির ভ্যালু এখান থেকে 0 থেকে বাড়তে এখানে 90 ডিগ্রি, তারপর এখান থেকে 90 ডিগ্রি থেকে বেড়ে 180 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 180, এখান থেকে 270, এখান থেকে আবার এখানে যখন যাবে তখন 360 হবে। কত হবে বলো? হ্যাঁ, 1। এটা তো সবাই জানার কথা। তাহলে কি 0 থেকে যখন 90 হচ্ছে, 1 থেকে কমে আস্তে আস্তে 0 হচ্ছে। 90 থেকে যখন 180 হবে, 0 থেকে কমে কমে cos 180 ডিগ্রি মান হচ্ছে -1 আসতেছে। আবার যখন -1 থেকে সোজা কথা 180 থেকে 270 যাচ্ছে তখন cos 270 ডিগ্রি মান কত? এটার মান হচ্ছে 0। আবার যখন 270 থেকে আস্তে আস্তে 360 ডিগ্রি ওখানে যাবে তখন 0 থেকে বেড়ে আসবে আবার 1। এই যে সাইকেলটা দেখো, সাইকেলটা হচ্ছে এরকম। সরি, আমি একটু ফোনটা সাইলেন্ট করতে ভুলে গেছি, এক্সট্রিমলি সরি তোমাদের জন্য। ওকে, আচ্ছা, তাহলে -1 থেকে 0-তে আসবে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো, আর cos থিটা কোন কোন চতুর্ভাগে পজিটিভ এটা তো তোমাদের জানার কথা। কোন কোন চতুর্ভাগে পজিটিভ cos থিটা? প্রথম চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ। আর নেগেটিভ কোথায়? সেকেন্ড চতুর্ভাগ আর থার্ড চতুর্ভাগ। তাহলে এবার বলো তো, cos x এই ফাংশনের জন্য যদি আমি ডোমেন -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রি নেই তাহলে কি আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এক্সিস্ট করে এটা বলতে পারবো? একটু জানাও, তাহলে কি আমরা এটা বলতে পারবো? কি মনে হয়?
দেখি, এই সবাই লিখেছো না, কেন হবে না? আমরা সাইন এক্সের জন্য -90 থেকে +90 যখন হচ্ছিল তখন তো আমরা বলতে পারতেছিলাম, এখানে কি সমস্যা? কি সমস্যা? আমার তো মনে হচ্ছে এটার জন্য হতে হবে। এটার জন্য হবে না? এই ভালো করে দেখো, এটার জন্য হবে, জানাও দেখে এটার জন্য ঠিক আছে না? শুধু পজিটিভ মান আসবে? পারবো? আচ্ছা পারবো না, কিন্তু আমি তোমাদের কিন্তু ডিসিভ করার জন্য, তোমাদের পথভ্রষ্ট করার জন্য এভাবে বললাম যে এটার জন্য পাবো। তোমরা সবসময় কিন্তু আমার কথা বিশ্বাস করবে না, আমি কিন্তু এরকম মাঝে মাঝে একটু দুষ্টামি করবো, তখন কিন্তু তোমরা ভুল উত্তর দিও না। আচ্ছা, এটার জন্য আমরা কেন পাবো না? কারণ আমাদের -90 থেকে +90 ভিতরে দেখো, দুই কোয়াড্রেন্টেই কজের ভ্যালু পজিটিভ, কস থিটার ভ্যালু পজিটিভ। তাহলে তখন তো আমরা রেঞ্জ কি দেখছিলাম -1 থেকে +1 এর ভিতরে, তখন তো আমাদের এই যে নেগেটিভ যে সংখ্যাগুলো আছে ওটার জন্য কিন্তু আউটপুট পাবো না। আমরা যদি সাইন ইনভার্স সরি সাইন, এখন তোমরা কজ নিয়ে আলোচনা করতেছি, আমরা যদি কজ ইনভার্স ধরো -1 দেই, এটার জন্য তো কোনো ভ্যালু আমাদের এখানে নেই এই ডোমেনের ভিতরে। এটার ভ্যালু আসবে হয় তোমার 180 ডিগ্রি আসবে, অথবা আর কত আসতে পারে 540 আসতে পারে, এগুলো ভ্যালুগুলো আসবে, কিন্তু এই ব্যবধির ভিতরে কোনো ভ্যালু আসবে না। তো তাহলে আমাদের এমন দুইটা চতুর্ভাগ সিলেক্ট করতে হবে যেই দুইটা চতুর্ভাগে আমাদের -1 থেকে +1 এর ভিতরে সকল সংখ্যা কাভার করে। এটার গ্রাফ যদি দেখি, এটার গ্রাফ আমাদের এরকম। এটার গ্রাফ হচ্ছে এই যে দেখো, 0 ডিগ্রিতে সর্বোচ্চ ছিল 1, তারপর আস্তে আস্তে 90 যখন যাচ্ছে তখন কমতে কমতে 0, তাহলে এই যে এরকম কমতে কমতে 0, এইরকম এরকম একটা গ্রাফ আসবে, এইরকম একটা গ্রাফ আসবে। এই যে 0 ডিগ্রি, তারপর এখানে হচ্ছে 90 ডিগ্রি 0, এখানে হচ্ছে 180 ডিগ্রিতে -1, তারপর এটা হচ্ছে কত 270 ডিগ্রিতে আবার 0, এরকম। আচ্ছা, গ্রাফগুলো হয়তো একটু কষ্টকর হতে পারে তোমাদের জন্য, যেহেতু খুব বেশি প্র্যাকটিস তোমরা করো নাই। চাইলে তোমরা বাসায় একটু গ্রাফগুলো বিভিন্ন কোণ নিয়ে আঁকিয়ে দেখতে পারো, খুব বেশি কঠিন হবে না। আই গেস তোমরা একটা নির্দিষ্ট ব্যবধিতে ধরো 30 ডিগ্রি জানা মানগুলো, 30 ডিগ্রি, তারপর ধরো 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এগুলো তো জানো। আর গ্রাফে তো সবাই প্লট করতে পারো না? হ্যাঁ, এই কাজটা তোমরা করবাই। এবার তোমার অ্যাসাইনমেন্ট হচ্ছে, ইয়েস আজকে অ্যাসাইনমেন্ট বানান কি? ও ডাবল এস। আজকে অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমাদের সাইন এক্স আর কজ এক্স, এই দুটার গ্রাফ, অ্যান্ড কজ এক্স, এটার গ্রাফ আঁকাবা। গ্রাফ এঁকে আমাদের ডিসকাশন গ্রুপ আছে, ওখানে আপলোড করে দিবা গ্রাফ। ওকে, ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ, এখানে একজন লিখেছো 0 থেকে 180 ডিগ্রি। হ্যাঁ, এখানে দেখো, আমরা যদি এই দুইটা চতুর্ভাগ নেই, এই যে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত, দেখো আমাদের প্রথমে 1 থেকে আস্তে আস্তে কমতে কমতে 0 হয়েছে, তারপর 0 থেকে কমতে কমতে আস্তে আস্তে -1 হয়েছে। তাহলে আমাদের এইটুকু রেঞ্জে সকল ভ্যালুগুলো কাভার করতেছে -1 থেকে +1 পর্যন্ত। আর আমরা তো তাহলে ডোমেন যদি সংকুচিত করে দেই, ডোমেন তাহলে কতটুকু সংকুচিত করব? 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত। দেখবা তুমি যদি ক্যালকুলেটারে কজ ইনভার্স যে কোনো সংখ্যা -1 থেকে +1 এর ভিতরে যে কোনো সংখ্যা দাও, তোমার সবসময় আউটপুট দিবে 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত, এর বাইরে আসবে না। আচ্ছা, তাহলে যতটুকু আলোচনা হয়েছে আজকে মোটামুটি ক্লিয়ার যে আমরা কিভাবে ডোমেনকে সংকুচিত করে আমরা ত্রিকোণমিতিক ফাংশনগুলোর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ডিফাইন করতেছি। বুঝতে পারছো তোমরা? আর অন্যান্য যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো আছে, সাইন এক্স কজ এক্স, এই দুটো আমরা আলোচনা করছি। ধরো tan x, তারপর কি আছে আর tan x cot x sec x cosec x, ওগুলোরও কিন্তু বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ডিফাইন করার জন্য ওদের যে ডোমেন রয়েছে, ডোমেনগুলোকে সংকুচিত করা হয়েছে। ওগুলোর ডোমেন আছে, তোমরা যে গণিত বই দেখো, খুলে ফেলো, ম্যাথ সেকেন্ড পার্টের 7ম চ্যাপ্টার, ওখানে তোমার টেবিল আকারে দেওয়া আছে, তোমরা পেয়ে যাবে। ধরো আমি একটু একটা লিখে দিই, আমি সাইন এক্স এগুলোর জন্যই লিখি। ধরো সাইন এক্স, সাইন ইনভার্স এক্স আর কি, সাইন ইনভার্স এক্স, এটা ফাংশন হিসেবে কখন থাকবে? এটা যদি ফাংশন আমরা বলি, তাহলে আমাদের সাইন এক্সের ডোমেন কত হতে হবে? তখন আমাদের সাইন এক্সের ডোমেন হতে হবে -90 ডিগ্রি থেকে
প্লাস 90 ডিগ্রি। একইভাবে আমাদের যদি কজ এক্সের জন্য কজ ইনভার্স এক্স, এটা যদি বিপরীত ত্রিকোণমিতি ফাংশন বলতে চাই, তাহলে এর জন্য ডোমেন হতে হবে কত দেখলাম আমরা, 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। একইভাবে যখন tan এক্সের জন্য আমরা tan ইনভার্স এক্স পাবো, ওটার জন্য বলা আছে, ওটার জন্য হচ্ছে সাইনের মতোই -90 ডিগ্রি থেকে প্লাস। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে সম্ভবত এরকম হয় -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রি। এখানে একটু খেয়াল করো, আমি কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট দিছি, তার মানে কি -90 +90 এগুলো ইনক্লুডেড না। তোমরা দেখো tan 90 ডিগ্রির মান যদি ক্যালকুলেটারে দাও, তোমরা হয়তো ম্যাথ ইরর অথবা ম্যাথ ইরর বলবে, কারণ tan 90 ডিগ্রির মান কত, অসীম, এরকম একটা বিষয়। তখন তোমার tan থিটা কি লম্ব বাই ভূমি না, তখন ভূমি হচ্ছে 0-র কাছাকাছি চলে যায়, আর হর 0 হলে আমরা কি জানি তখন ওটা আনডিফাইন্ড হয়, এরকম একটা বিষয়। তোমরা একটু গ্রাফ এগুলো দেখো, এগুলো একটু নিজে একটু স্টাডি করো। আমি জাস্ট বেসিক ম্যাথমেটিক্সে যে কাজটা করেছি, যে তোমাদের মাথার ভিতরে আমি ইনসাইট দেওয়ার চেষ্টা করছি, নট আমি কিছু শেখাচ্ছি বা খুব বেশি কিছু শেখাচ্ছি বা তোমাদের অঙ্ক করাচ্ছি, এরকম কিছু না। আমি তোমাদের ভেতরে অনেক ইনসাইট দেওয়ার চেষ্টা করতেছি এবং সামান্য কিছু ম্যাথমেটিক্স দেখাইছি, যাতে তোমরা বিষয়গুলো ভিজুয়ালাইজ করতে পারো এবং অনুভব করতে পারো এবং তোমরা চিন্তা করতে পারো, এরকম কিছু জিনিস আমি তোমাদের হাতে দিয়ে দিয়েছি। তো আমার কোর্সে যারা থাকবা, আমি তাদের পার্সোনালি এমনভাবে ট্রেন করবো যাতে তোমরা চিন্তা করতে পারো। তোমাদের চিন্তার বিকাশ ঘটানো আমার দায়িত্ব, নট তোমাদের অনেকগুলো প্রবলেম সলভ করে দিব, IIT JEE এগুলো কঠিন প্রবলেম সলভ করে দিব, এরকম না। আমি যখন ফিজিক্সের প্রবলেম করছি 9-10 ইন্টারমিডিয়েটে, আমার স্যার থিওরিটিক্যাল অংশ বেশি কভার করতো, সেগুলো আমি বাসায় পড়তাম এবং অনেক চিন্তা করতাম। একটা জাস্ট সিঙ্গেল লেকচার আমার ধরো 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগতো, জাস্ট চিন্তা করতে এই সময় চলে যেত, কীভাবে চলে যেত মাথায় বুঝতেই পারতাম না। তো আমিও চাবো আমার স্টুডেন্টগুলো, আমি যেই জিনিসগুলো পড়াবো সেগুলো বাসায় চিন্তা করুক। আমি সব কিছু হয়তো কভার করতে পারবো না, কিছু জিনিস তোমাদের বলবো যেগুলো তোমরা নিজেরা চিন্তা করো। এই চিন্তাটা যারা যারা বাসায় করবে তারা ভালো করতে পারবে আলটিমেটলি, কারণ ওই ওয়েতে আমি নিজে পড়ছি। আমি নিজে যদি ভালো করতে পারি, তোমরাও ইনশাল্লাহ অবশ্যই ভালো করতে পারবা। তোমাদের যদি অ্যাসাইনমেন্ট দিচ্ছি ওগুলো একটু দেখো, আর তোমরা একটু নিজেরা দেখো, একটু স্টাডি করতে পারো, যদিও পরে ম্যাথমেটিক্স আস্তে আস্তে শিখতে পারবা। তো এগুলো একটু, যে sin x cos x এগুলো গ্রাফ, tan x এগুলো গ্রাফ, তারপরে তোমার tan x এর ক্ষেত্রে কেন -90 থেকে +90 ডিগ্রি হলো এবং এখানে কেন ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এই জিনিসগুলো একটু চিন্তা করো। আর যদি ঠিকভাবে নাও বোঝানো, অসুবিধা নেই, তুমি আস্তে আস্তে এগুলো শিখতে পারবা, কিন্তু একটু ঘাটাঘাটি করো, একটু মাথায় বোঝার চেষ্টা করো, কারণ তোমার এইচএসসি শুরুতে এখন তোমার হাতে অনেক সময় আছে, তুমি অনেক কিছু এক্সপ্লোর করতে পারবা। ওকে, তো আজকের ক্লাস আমি আর লম্বা করতেছি না, আজকের ক্লাস এইটুকুই মোটামুটি আমাদের বেসিক ম্যাথমেটিক্সের কনক্লুডিং ক্লাস। আমাদের মোটামুটি 6টা ক্লাস হয়েছে, 5টা ক্লাসে কভার করতে চেয়েছিলাম, কিন্তু ডিফারেন্সিয়েশনে আসলে 2টা ক্লাস লেগে গেছে, কিছু করা ছিল না। তো তোমাদের সামনে হয়তো 11 তারিখে আমাদের গতিবিদ্যা, যে আমাদের ইউজুয়াল চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন শুরু হবে। সবাই মোটামুটি একটু সিরিয়াস থেকো। আর বেসিক ম্যাথমেটিক্স আমাদের 5-6টা ক্লাসে যা যা হয়েছে তোমরা বাসায় একটু পারলে একবার রিভিউ করে নিও। ওকে, তো তোমাদের সাথে আজকে মতো আমি বিদায় নিচ্ছি, নেক্সট ক্লাসে সবার সাথে আবার দেখা হবে। তো আল্লাহ হাফেজ।